গল্পের শুরুতে আমরা কোরিয়ার সবচেয়ে ফেমাস একজন অ্যাক্ট্রেস বেক আজিনকে দেখতে পাই এবং স্ক্রিনে তখন লেখা ওঠে আজিন এমন একজন মানুষ যার অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি ডিসঅর্ডার নামের একটি মানসিক অসুস্থতা রয়েছে, যেটার মাধ্যমে সে তার নিজের স্বার্থ হাসিলের জন্য মানুষকে ম্যানিপুলেট করে ব্যবহার করে থাকে। আর এভাবে মানুষকে ব্যবহার করেই সে আজকের এই জায়গায় এসে পৌঁছেছে। তো চলুন আমরা আজকে আজিন সম্পর্কে জেনে আসি যে সে কিভাবে এবং ঠিক কোন জায়গা থেকে আজকের এই জায়গায় এসে পৌঁছালো। তো ঘটনার শুরু হয় তার ছোটবেলা দেখিয়ে। আমরা ছোট্ট আজিনকে দেখতে পাই এবং সে তার মুখে ওষুধ লাগাচ্ছিল, কারণ তার মা তাকে প্রচন্ড মারধর করেছে মদ এনে দেওয়ার জন্য। তার মা মাতাল হয়ে প্রায় তাকে শারীরিকভাবে নির্যাতন করত, এমনকি আজিনকে দিয়ে মদের দোকানে মদ চুরি করতে পাঠাতো। আর এইসব অত্যাচারের কারণেই সে ধীরে ধীরে মানসিকভাবে অসুস্থ হয়ে গেছে। তো রাতে তার বাবা বাড়ি ফিরলে সে তার বাবাকে বলে, বাবা তুমি কি আমাকে মারা থেকে মাকে আটকাতে পারো? সে আমাকে অনেক মারধর করে, কারণ তুমি কোনো কাজই করো না। তার বাবা মিস্টার বেক তখন তার মায়ের পা ধরে টেনে নিয়ে যায় আর বলে, তোমার মাকে আমি অনেকবার ডিভোর্সের কথা বলেছি, কিন্তু সে কিছুতেই রাজি না। এই বলে সে তার স্ত্রীকে বাইরে নিয়ে সিঁড়ির ওপর থেকে ফেলে দেয়। আজিন বাইরে বেরিয়ে এটা দেখে, কিন্তু সে কোনো রিয়াক্টই করে না। সাধারণত ছোট বাচ্চা তার মায়ের এই অবস্থা দেখলে কান্না শুরু করে দেওয়ার কথা। তার বাবা বলে, তোমার মা মাতাল হয়ে সিঁড়ি থেকে পড়ে গিয়েছে, আমি জানি তুমিও তার উপরে অনেক বিরক্ত। আমি তোমাকে নতুন মা এনে দিব যে অনেক বেশি ধনী। এখন থেকে আমি যা বলবো তুমি তাই করবে, না হলে আমি তোমাকেও সিঁড়ি থেকে ফেলে দিব। ছোট্ট আজিন তখন তার মায়ের কাছে যায় এবং দেখতে পায় তার মা এখনো জীবিত। এটা দেখেও সে চুপচাপ ওখান থেকে চলে আসছিল। তখন তার মা তার পা টেনে ধরে তার থেকে সাহায্য চায় এবং তাকে অ্যাম্বুলেন্সে কল করতে বলে, কিন্তু আজিন তাকে সাহায্য করে না এবং সে ওখান থেকে চলে গেলে তার মা ওখানেই মারা যায়। এরপর যখন তার মায়ের লাশ নিয়ে যাওয়া হয় এবং আজিনকে জিজ্ঞাসাবাদ করা হয়, তখন সে পুরোপুরি তার বাবার পক্ষে সাক্ষী দেয় এবং বলে তার মা মাতাল হয়ে পড়েই মারা গেছে আর তার বাবা ওই সময়ে ঘুমিয়েছিল। তো এরপর আমরা তার হাই স্কুল লাইফে চলে আসি। সে ক্লাসে একা চুপচাপ বসেছিল, কিন্তু ক্লাসের অন্যান্য স্টুডেন্টরা তাদের ইংলিশ টিচারের বার্থডে সেলিব্রেট করছিল। তখনই টিচার্স রুমের সবাই ইন্টারনেটে কিছু একটা দেখে প্রচন্ড শকড হয়ে যায় আর তাদের কাছে প্রচুর ফোন কলস আসতে থাকে। তখনই ওই টিচারের হাজবেন্ড এসে তাকে থাপ্পড় মেরে বসে। অন্যজনের সাথে কাটানো তার কিছু ব্যক্তিগত ছবি তার দিকে ছুড়ে দিয়ে এইসবের সে ব্যাখ্যা জানতে চায়। সবাই এইসব ছবি দেখে অবাক হয়ে যায়। প্রিন্সিপাল তাকে এই ঘটনার জন্য স্কুল থেকে বরখাস্ত করে, কারণ তাদের স্কুলের ওয়েবসাইটে কেউ তার এসব ছবি পাবলিক করেছে। এজন্যই গার্ডিয়ানদের কাছ থেকে এত ফোন কলস আসছিল। টিচার অপমানিত অপদস্থ হয়ে যখন চলে যাচ্ছিল, তখন সে পড়ে যেতে নিলে আজিন তাকে ধরে বলে, আপনি কি ঠিক আছেন? আর আমার গিফটটা কি আপনার পছন্দ হয়েছে? যা শুনে সে বুঝতে পারে এই সব কিছু আজিন করেছে। আজিন বলে, আপনি সব সময় আমাকে কথা শুনিয়েছেন যে আমি একটা সুবিধা বঞ্চিত বাচ্চা এবং আমার মা বাবা নেই, আমি এতিম, তাই এর থেকে ভালো গিফট আমি আপনাকে দিতে পারলাম না। আশা করি আপনার পছন্দ হয়েছে, হ্যাপি বার্থডে। আর এখানে আমরা বুঝতে পারি যে আজিন কতটা ডেঞ্জারাস একটা মেয়ে। তখন আমরা তার ক্লাসমেট সাংহিকে দেখতে পাই, যাকে আজিনের এক্স বলে উল্লেখ করা হয়। আর এক্স এর অর্থ হলো মেইনলি এখানে শত্রুকে বোঝানো হয়েছে। তো সাংহি তাদের গত মক টেস্টের রেজাল্ট দেখে অবাক হয়ে যায়, কারণ সে আজিনের থেকে বেশি পয়েন্ট পেয়েও সেকেন্ড হয়েছে আর আজিন প্রথম হয়েছে। টিচারকে এ ব্যাপারে জিজ্ঞেস করলে টিচার জানায় আজিন আর্ট প্র্যাকটিক্যাল টেস্টে তার থেকে 2 পয়েন্টে এগিয়ে আছে। আর টেস্টের কথা শুনে তার হঠাৎ কিছুদিন আগের কথা মনে পড়ে যায়। আর্ট টিচারের সাথে আজিন গোপনে কথা বলছিল, কি বলছে সেটা শুনবে, কিন্তু তখনই জুনসু নামের তাদের এক ক্লাসমেট তাকে এখান থেকে নিয়ে যায়। আর এই জুনসুকে তোমরা মনে রেখো। এরপর ক্লাসে সাংহি আজিনকে জিজ্ঞেস করে সে আর্ট টিচারের সাথে ওখানে কি করছিল। আজিন বলে, তোমার মনে হয় অন্যদের ব্যাপারে নাক গলাতে বেশি ভালো লাগে। তুমি কি জানো মুভিতে এই ধরনের মানুষই সবার আগে মারা যায়? এইটা শুনে সাংহি অবাক হয়ে যায়। তাছাড়াও আজিনের এমন রূপ আজকের আগে সে কখনোই দেখেনি। তার মনে হচ্ছে সে ভিন্ন এক আজিনকে দেখছে। এরপর টিচার আজিনকে কংগ্রাচুলেট করে পুরো স্কুলের মধ্যে প্রথম হওয়ার জন্য, আর জুনসুকে কংগ্রাচুলেট করে রাইটিং কন্টেস্টে উইনার হওয়ার জন্য। তখন টিচার আজিন এবং সাংহিকে তৈরি হতে বলে বিতর্ক প্রতিযোগিতার জন্য, কিন্তু সাংহি কোনো কারণে চাইছিল না যে আজিন এই প্রতিযোগিতায় অংশ
অংশগ্রহণ করুক। এরপর তারা বিতর্কের বিষয় নিয়ে ডিসকাস করে। বাকিরা সাংহির সাথে তালে তাল মেলায়, কারণ সাংহি ছিল তাদের ক্লাসের সবচেয়ে বেশি ধনী। কিন্তু আজিনের কাছে সাংহির আইডিয়া ভালো লাগে না, আর সে বলে সে আলাদাভাবে প্র্যাকটিস করবে। সাংহি মুখে মেনে নিলেও সে মনে মনে প্রচন্ড রেগে যায় আজিনের উপরে, আর সে আজিনকে অনেক বেশি হিংসা করত এবং সে ভয়ে ছিল যে তার প্রথম পজিশন হয়তো আজিন নিয়ে নিবে। কিন্তু তার মা তাকে বলে আজিন এতিম, আর তার বাবা তো স্কুলের ফান্ডে অনেক টাকা দেয়, তাই সে যেন এসব নিয়ে চিন্তা না করে। আর কোরিয়াতে বাবা মায়ের টাকা পয়সা এবং ক্ষমতার উপরেই শিক্ষার্থীদের পজিশন নির্ধারিত হয়। এরপর আমরা জুনসুকে দেখি। সে একটি বাড়ির ছাদের উপরে রুমে আসে, আর এখানেই ভাড়া থাকে আজিন। জুনসু দরজা দিয়ে লুকিয়ে আজিনকে দেখে। এরপর দেখি সে আজিনের পায়ের উপরে শুয়ে আছে। আজিন তাকে বাড়ি চলে যেতে বলে, কারণ অনেক রাত হয়েছে। কিন্তু সে বলে তার এখানে থাকতেই সবচেয়ে বেশি ভালো লাগে, আর আমরা তাদের দুজনের সম্পর্কটা আসলে বুঝতে পারি না। তখন সে জুনসুর বইয়ের মধ্যে একটা লাভ লেটার পায়, যেটা সাংহি জুনসুকে দিয়েছে। আর জুনসু নিজেও এটা সম্পর্কে জানতো না। সেও এটা দেখে অবাক হয়, আর আজিনকে বলে এটাকে এত সিরিয়াসলি পড়ার কি আছে। আজিন বলে তোমার এটার উত্তর দেওয়া উচিত, আর আমি তোমার হয়ে উত্তর দিব। পরদিন স্কুলে আসলে আজিনের একজন ক্লাসমেট তাকে বলে সাংহি পুরো স্কুলে ছড়িয়েছে যে তার কোনো বাবা মা নেই এবং সে একা থাকে। এরপর টিচার আজিনকে ডেকে বলে গার্ডিয়ানরা তাদেরকে নতুন মেম্বার নিতে নিষেধ করছে এই প্রতিযোগিতায়, অর্থাৎ তাকে। তাই প্রিন্সিপাল তাকে বাদ দিয়ে আগের 3 জনকে বিতর্ক প্রতিযোগিতার অংশগ্রহণ করার জন্য পারমিশন দিয়েছে। আর এভাবেই সাংহি তাকে প্রতিযোগিতা থেকে বাদ দেওয়ায়। আর আজিন এটা ভালো করেই বুঝতে পারে যে এটা কে করেছে। এরপর সাংহি এসে আজিনকে বলে বাকিদের মা বাবারা নাকি তার বিরুদ্ধে বলেছে, তাই তাকে বাদ দেওয়া হয়েছে। তখন আজিন বলে তুমি কি জুনসুর প্রেমে পড়েছো? যা শুনে সে অবাক হয়ে জানতে চায় সে কি করে জানলো। আজিন তখন সাংহিকে তার ওই লেটারটা ফেরত দেয় আর বলে জুনসু নাকি তাকে এটা দিতে বলেছে, আর সেখানে আজিন লিখেছিল কেউ তোমাকে পছন্দ করে না কারণ তুমি বিরক্তিকর। তখনই সাংহিকে হোমরুম টিচার ডেকে বলে কেউ একজন কম্পিটিশন অর্গানাইজেশনে তাদের নামে রিপোর্ট করেছে, আর এজন্য তাদের পুরো স্কুলকে ডিসকোয়ালিফাইড করা হয়েছে, অর্থাৎ তাদের প্রতিযোগিতা ক্যান্সেল হয়ে গেছে। তারা আর এবছর অংশগ্রহণ করতে পারবে না। তো সাংহি রিপোর্টটা দেখে বুঝতে পারে যে এটা আজিনই করেছে। সে তার মায়ের সাথে কথা বলছিল। তখনই আজিন ওয়াশরুম থেকে বেরিয়ে আসে আর বলে তুমি তো সেই তাই না যে আমি এতিম এই ব্যাপারটা স্কুলে ছড়িয়েছো। তোমাকে ধন্যবাদ আমার স্কুল লাইফটা এত বোরিং না করার জন্য। সাংহি তখন বলে তুমি যে ভাতটা খাও সেটাও তো সরকার ফ্রিতে তোমায় দেয় তাই না? যে ভাত তুমি খাও সেটাও আমার বাবার ট্যাক্সের টাকায়। আজিন তাকে এই ভাতের জন্য ধন্যবাদ বলে চলে যায়। এরপর সাংহি লেটারের ওপরের লেখাটার সাথে আজিনের হ্যান্ডরাইটিং মিলিয়ে বুঝতে পারে যে এটা আজিনই লিখেছে। এর জন্য সে রেগে গিয়ে আজিনকে পানি দিয়ে ভিজিয়ে দেয় আর বলে নিজেকে অনেক গুরুত্বপূর্ণ ভাবা বন্ধ করো, না হলে আফসোস করতে হবে। এরপর আমরা জেও নামের আরো একজন স্টুডেন্টকে দেখতে পাই, আর সে অনেকটা বখাটে টাইপের ছিল। তার এক বন্ধু তার থেকে টাকা ধার নিয়েছিল বলে সে ওই বন্ধুর মায়ের রেস্টুরেন্টে আসে টাকা ফেরত নিতে, আর মিথ্যা একটা ফর্ম দেখিয়ে তার থেকে টাকা হাতিয়ে নেয়। যাই হোক, এদিকে আজিন যখন ক্লাসে আসে জুনসু তার এই অবস্থা দেখে তাকে তাড়াতাড়ি করে নার্সের কাছে নিয়ে যায়। পুরো ক্লাস আজিনের এই অবস্থা দেখে অবাক হয়ে যায়। যাওয়ার সময় জেওর সাথে তাদের দেখা হয়। জেও আজিনের এই অবস্থার কারণ জানতে চাইলে জুনসু বলে তোমাকে বলেছিলাম স্কুলে আমাদের সাথে কথা না বলতে। যা শুনে জেও তার উপরে রেগে যায়। তখন আমরা একটি ফ্ল্যাশব্যাক দেখতে পাই। একবার জেও যখন ক্লাসে অন্যান্যদের ব্যাগ থেকে দামি জিনিস চুরি করছিল তখন আজিন এটা দেখে ফেলেছিল। তবে আজিন তাকে প্রমিস করে যে সে কাউকেই কিছুই বলবে না এই ব্যাপারে, কারণ সে অন্যদের ঝামেলায় জড়াতে চায় না। জেও বলে তাহলে তুমি আমার কাছে কি চাও? আজিন বলে আমার কোনো জিনিস চাই না, তবে আমার একজন মানুষ চাই, আর তুমি এটার জন্য পারফেক্ট। তোমাকে আমি এটার জন্য টাকাও দিব। তখন থেকেই মূলত জেও আজিনের হয়ে কাজ করে। আর জেও যে কাজটা করে সেটা হলো স্টুডেন্টদেরকে উচ্চমাত্রার সুদের উপর টাকা ধার দেওয়া, এরপর স্টুডেন্টদের গার্ডিয়ানদের কাছ থেকে জোর জবরদস্তি করে টাকা আদায় করা। এটাকে বলে লোন শার্ক স্কিম, যেটা ইললিগ্যাল। আর এই কাজটা আজিনই তাকে দিয়ে করায়, যেটা আমরা তখন দেখলাম। এর জন্যই তখন জুনসু তাকে বলেছিল স্কুলে তাদের সাথে কথা না বলতে, অর্থাৎ জুনসুও তাদের সাথে আছে। আজিনের নাম্বারটা সে বস দিয়ে সেভ করে রেখেছে। আজিন তাকে মেসেজ করে বলে সে আজকে নার্সরুম থেকে বাড়ি চলে যাবে, কালকে সে হিসেবের খাতা চেক করবে। আর তখনই একজন তার হিসেবের খাতাটা হাতে নিলে যেও সেটা তাড়াতাড়ি কেড়ে নিয়ে ওখান থেকে দৌড়ে পালিয়ে যায়। আর এতে করে সে তার ফোনটা ফেলে রেখে যায়, যেটা খুঁজে পায় সাংহি। সাংহি তাদের এইসব মেসেজ দেখে অনেক অবাক হয়ে যায়। এদিকে নার্সরুমে আজিন তার পুরো প্ল্যান জুনসুকে বলে যে সে আসলে সাংহির সাথে কি করতে যাচ্ছে, কারণ সাংহি তাকে অনেক বিরক্ত করছে। জুনসু বলে তুমি কেন তার
সাথে এসব করবে? আজিন বলে তোমার কি মনে হয়? জুনসু বলে কারণ যেটাই হোক এটা অনেক বাড়াবাড়ি, টিচারকে বলে দেওয়া যাক। আজিন বলে আমি কোনো বাচ্চা নই, সে আমাকে সহ্যই করতে পারে না আর আমার নামে অনেক গুজব ছড়িয়েছে, তাই আমি তাকে দেখে নিব। জুনসু আর কিছু না বলে তাকে শুইয়ে দেয়। আর তখন আজিন নাটক করে বলে জুনসু সত্যি বলতে আমি অনেক ভয় পেয়ে আছি, আমি জানি না এরপর সে কি করবে, তুমি আমাকে সাহায্য করবে তাই না? জুনসু তার কথায় রাজি হয় আর এভাবেই সে সব সময় তাকে ম্যানিপুলেট করে আসছে। এরপর আজিন যখন স্কুল থেকে ফিরছিল তখন কিছু স্টুডেন্ট বলে যে ও স্কুলের স্টুডেন্টদের সাথে মিলে লোন শার্ক স্কিম চালায়। গতকাল এথিক টিচার তাকে ধরে ফেলেছে এবং টোটাল অ্যামাউন্ট বিশাল। তো এটা শুনে আজিন অনেক চিন্তিত হয়ে যায়, কারণ সেই তো হলো মাস্টার মাইন্ড। এরপর সে যে ওর সাথে দেখা করলে যেও বলে তুমি হয়তো সব জানো যে আমি ধরা পড়ে গেছি, তবে তারা অনেকবার জিজ্ঞেস করার পরেও আমি তোমার নাম বলিনি। যা শুনে আজিন তাকে জড়িয়ে ধরে আর বলে ধন্যবাদ, আমি জানি তুমি আমার জন্য এটা করবে। এই ঘটনায় যেও হকচকিয়ে যায়, সে আজিনের প্রতি দুর্বল অনুভব করে। আজিন তখন তাকে জিজ্ঞেস করে তোমাকে কি তোমার বাবা আবারও মেরেছে? আমার সত্যি রাগ হয় যখন শুনি সে তোমায় মেরেছে, তুমি এভাবে কিভাবে বেঁচে আছো? জুনসু বলে আমি জানতাম না যে তুমি আমার প্রতি এতটা ইন্টারেস্টেড, আসলে আমি বাবাকে মারতে দেই, না হলে সে অন্য কোথাও ঝামেলা বাঁধাবে, আর আমি যত বড় অপদার্থই হই না কেন বাবার গায়ে তো আর হাত দিতে পারি না। আজিন বলে অবশ্যই পারো, নিজেকে বাঁচাতে এটা করতে ভুল কোথায়? আর যেও তুমি কোনো অপদার্থ নও, অন্তত আমার কাছে নও। তার এই কথা শুনে যেও অনেকটা অবাক হয়, কিন্তু সাংহি তাদের এই সমস্ত কর্মকাণ্ড লুকিয়ে দেখে ফেলে আর সে সবকিছু বুঝতে পারে যে আজিন যে ওর সাথে মিলে আছে। এদিকে ছাদের উপর থেকে তাদের সবাইকে দেখছিল জুনসু। পরদিন লাঞ্চ টাইমে যখন আজিন লাঞ্চ করছিল তখন সাংহি এসে তার খাবারের সস ঢেলে খাবার নষ্ট করে দেয়। আজিন তখন হাসি মুখে ওখান থেকে চলে যায় পরিষ্কার হতে। এরপর তার ফোনে জিওর নাম্বার থেকে সাংহি কল দেয়, কারণ জিওর ফোন তার কাছে ছিল। সাংহি বলে এর মানে তুমি জিওর বস, তুমি জিওর এই স্কিমের পেছনের মাস্টারমাইন্ড, অথচ তুমি স্কুলের মডেল স্টুডেন্ট হওয়ার নাটক করো। আজিন কোনো কিছু না বলেই চলে যায়। আর তখনই সাংহিকে জুনসু ডাকে ওই লেটারের ব্যাপারে কথা বলতে। জুনসু তাকে সরি বলে আজিনের হয়ে আর বলে সে তাকে পছন্দ করে। যা শুনে সাংহি তো হা হয়ে যায়, সে প্রচন্ড খুশি হয় আর বলে তাহলে কি আমরা এখন থেকে ডেট করব? জুনসু বলে যেসব মানুষ লাইন ক্রস করে তাদেরকে আমি সবচেয়ে বেশি ঘৃণা করি, আমি চাই না আমার গার্লফ্রেন্ড এই ধরনের মানুষ হোক। সাংহি তখন সাধু সাজতে বলে কই আমি তো কখনো লাইন ক্রস করিনি। জুনসু বলে আজিন আমার ছোটবেলার বন্ধু, যদি তুমি আমাকে সত্যি পছন্দ করে থাকো তাহলে তুমি তাকে আর কখনোই বুলি করবে না। সাংহি বলে সে একদমই ওরকম মেয়ে নয়, আজিন নাকি তার ক্লোজ ফ্রেন্ড। জুনসু তখন তাকে মুভি দেখার অফার করে। যাই হোক রাতে আজিন জিওকে ডেকে বলে যে সাংহি জেনে গেছে যে তাদের লোন শার্ক স্কিমের পিছনে আসলে সে আছে আর সাংহির কাছে জিওর ফোন আছে। জিও বলে জুনসি কি সব জানে? এসব জেনেও সে কি করছে? আজিন বলে তুমি তো জানো জুনসু কেমন, সে সাংহির মতো মানুষকে হ্যান্ডেল করতে পারবে না, এখন থেকে আমার শুধু তোমার সাপোর্ট প্রয়োজন। এটা শুনে জিও তার কাছে গিয়ে বলে তুমি শুধু বলো যে আমাকে কি করতে হবে। আর এইভাবেই আজিন জিওকেও ম্যানিপুলেট করে ফেলে। পরদিন তাদের ক্লাসের সবাই টাকা উঠায়, কারণ তাদের হোমরুম টিচারের বিয়ে, তারা এই টাকা তাকে গিফট দিবে, কিন্তু আজিন দিতে চাইলেও সে তার থেকে নিতে চায় না, কারণ আজিন এতিম। আজিন তখন তাকে বলে দেয় যে এই গুজব আসলে সাংহি তার নামে রটিয়েছে। এরপর সাংহি যখন তার লকার খুলছিল তখন আজিন তার লকারের পাসওয়ার্ডটা দেখে নেয় এবং সেটা সে জিওকে মেসেজ করে দেয়। ফোর্থ পিরিয়ডের সময় তাদের পি ক্লাস ছিল, তখন সাংহি জুনহুর কাছে এসে বলে পি ক্লাস করতে আমার একদমই ভালো লাগে না। তখন জুনসু তাকে বলে যদি তোমার ভালো না লাগে তাহলে অসুস্থতার বাহানায় নার্সরুমে চলে যাবে আর এরপর চুপচাপ ক্লাসরুমে আসবে। যা শুনে সাংহি মনে করে জুনসু তাকে সিগন্যাল দিচ্ছে, মানে বুঝতেই পারছো কিসের সিগন্যাল। এরপর পিই পিরিয়ডে সাংহি টিচারকে বলে নার্সরুমে চলে যায় আর এদিকে আজিন তাদের আর্ট টিচারের কাছে আসে আর তার সাথে কথা বলতে থাকে। সাংহি ক্লাসে এসে দেখে বোর্ডে জুনসু তাকে আর্ট রুমে যেতে বলেছে। তখন আমরা সেখানে জিওকে দেখি, অর্থাৎ এটা সেই লিখেছে। এরপর সে সবার ব্যাগ এলোমেলো করে আর ওই টাকাটা বের করে যেটা তারা সবাই উঠিয়েছিল টিচারের বিয়েতে দিবে বলে। যেও সেই টাকাটা সাংহির লকারের ভেতরে রেখে দেয় যেন সাংহিকে তারা চোর প্রমাণ করতে পারে। এদিকে আজিন টিচারের সাথে কথা বলছিল আর সে বলছিল সে অনেক নার্ভাস, টিচার কি তার হাত ধরবে। তখনই সেখানে সাংহি চলে আসে, কারণ জুনসু তাকে এখানে আসতে বলেছে আর সে দেখে আর টিচার আজিনের হাত ধরেছে। আজিন তখন টিচারকে বলে আমি জানি আপনি আমাকে নিয়ে চিন্তা করেন, আপনি আমাকে যে ট্রু লাভ সম্পর্কে বলেছিলেন সেটা নিয়ে আমি অনেক ভেবে দেখেছি আর আমি আপনার কথায় রাজি, আপনি যা বলবেন আমি তাই করব। আর এটা শুনে তো সাংহি পুরো শিওর হয়ে যায় যে আজিনের সাথে আর্ট টিচারের অ্যাফায়ার চলছে আর আমরা বুঝতে পারি যে তারা
সবাই মিলে সাংহিকে ঘোল খাইয়েছে। এরপর ক্লাস শেষে সবাই ক্লাসে এলে সবার ব্যাগ এলোমেলো দেখে তারা অবাক হয়ে যায়। আর ক্লাস প্রেসিডেন্টও টাকার খামটা খুঁজে পায় না। তখন সে সাংহিকে এই ব্যাপারে জিজ্ঞেস করে, কারণ ক্লাসে তো সে একমাত্র ক্লাসরুমে ছিল। তো সাংহি বলে সে এরকম কিছুই করেনি, সে তার ব্যাগের সব ছুঁড়ে ফেলে দিয়ে দেখায় যে ওখানে কিছুই নেই। তখন যেও বলে আমরা এখনো তোমার লকার চেক করিনি। তখনই সেখানে জুনসুও চলে আসে। যেও লাথি মেরে তার লকারের তালা ভেঙে ফেলে আর সে ওখানে তার ফোন খুঁজে পায়। টাকার খাম সহ আরো কয়েকজনের জিনিসপত্র ওখানে পাওয়া যায় আর সবাই তাকে চোর বলতে থাকে। সাংহি বলতে থাকে সে এটা করেনি, সে কেন করবে, তার বাবার তো অনেক টাকা আছে। তখন সে আজিনের দিকে তাকালে আজিন ইশারায় তাকে বলে কান্না করো না, এখনো শেষ হয়নি। সাংহি তখন চিৎকার করে বলে আজিন আমাকে ফাঁসিয়েছে, আমি তার ফাঁদে পড়ে গেছি। সে সবাইকে বলে দেয় যে যেওর স্কিমের পেছনের মাস্টারমাইন্ড আজিন। যেও তখন বলে তোমাকে কে বললো এসবের পেছনে সে আছে, তোমার কাছে কোনো প্রমাণ আছে? সাংহি বলে সে তার ফোনে মেসেজ দেখেছে, কিন্তু যেওর ফোন নিয়ে সার্চ করে সে আর কোনো মেসেজ খুঁজে পায় না। যেও কোনোভাবে সেটা ডিলিট করে দিয়েছিল। যেও তখন তাকে গালি দিতে থাকে তার ফোন চুরি করার জন্য। তখনই সেখানে টিচার আসলে সে বলে আর টিচারের সাথে নাকি আজিনের এফআইআর আছে, সে নিজে দেখেছে। তারা ট্রু লাভ নিয়ে কথা বলছিল। এটা শুনে তাদের হোমরুম টিচার তাকে থাপ্পড় মারে, কারণ তাদের হোমরুম টিচারের বিয়ে হচ্ছে আর টিচারের সাথে। তখন আজিন এসে এটার এক্সপ্লেন করে যে আর টিচার তাকে একটি মেন্টাল হেলথ সেন্টারে কাউন্সিলিং করার কথা বলেছিল, আর ওই সেন্টারের নাম হলো ট্রু লাভ কাউন্সিলিং সেন্টার। আমরা ওটার ব্যাপারেই কথা বলছিলাম। এটা শুনে তো সবাই শকড হয়ে যায় আর সাংহি তো এসব জানতে পরে পাগলের মতো বিহেভ করতে থাকে। হোমরুম টিচার তখন তাকে জিজ্ঞেস করে সে ক্লাসরুমে একা কি করছিল। টিচারকে বলেছিল সে নার্সরুমে যাবে, নার্সরুমে না গিয়ে সে এখানে কি করছে। সাংহি তখন বলে কারণ জুনসুর সাথে আমার দেখা করার কথা ছিল। টিচার তখন জুনসুর কাছে জানতে চাইলে সে বলে সে পুরো সময়টা ক্যাপ্টেনের সাথে ইকুইপমেন্ট রুমে ছিল। এটা শুনে সাংহি 440 ভোল্টের একটা শক খায় যে শেষ পর্যন্ত তার ভালোবাসার মানুষও তাকে ঠকালো। সে জুনসুকে বলে তুমি এটা আমার সাথে কিভাবে করতে পারো। জুনসু কানে কানে বলে আমি তোমাকে সতর্ক করেছিলাম যে আজিনের সাথে পাঙ্গা নিও না। মানে চিন্তা করো যে জুনসু আজিনের কত বড় চামচা। এরপর সাংহিকে নিয়ে যাওয়া হয় আর এতক্ষণ যা যা হয়েছে এই সব কিছুর ভিডিও করেছে যেও। সে এই সব কিছু ইন্টারনেটে আপলোড করে দেয়। সাংহির বাবা ছিল একজন লয়ার, তো অনলাইনে এটা যেও ভাইরাল করে দেয় যে একজন লয়ারের মেয়ে চোর। আর এতে করে সাংহির বাবার ল ফার্মেও ধস নেমে আসে। টিচার তার বাবা মাকে কল করলে তারা বলে তাদের কোনো মেয়ে নেই। তার বাবা মায়ের মধ্যেও ঝামেলা চলছিল, কারণ তার বাবার অবৈধ সম্পর্ক ছিল। এরপর সাংহি স্কুল থেকে চলে যাচ্ছিল। তখন আজিন তাকে বলে তোমাকে আগেই বলেছিলাম যে তোমাদের মতো মানুষরাই মুভিতে সবার আগে মারা যায়। সাংহি বলে সব তোর জন্য হয়েছে। আজিন বলে আমার জন্য না, তোমার নিজের জন্য হয়েছে। তুমি আমার জিনিসপত্র ফেলে দিয়েছো, খাবার নষ্ট করেছো, আমার উপর পানি ফেলেছো, আর আমি চুপ করে থাকবো? তাছাড়াও তুমি বোকা। বোর্ডের লেখাটা যে জুনসুন না, এটা কি তুমি বুঝতে পারোনি? তোমার কথা আর এখন কেউ শুনবে না, কেউ বিশ্বাসও করবে না, এবং তোমাকে কেউ পছন্দও করবে না। তুমি একবারও জুনসুকে সন্দেহ করলে না যে সে তোমায় পছন্দ করে কিনা? সাংহি বলে আমার সাথে লড়াই করা মানে তোমার নিজের ক্ষতি করা, কারণ আমার বাবা পাওয়ারফুল আর তুমি একটা এতিম মেয়ে। আজিন বলে তুমি কি জানো আমাদের ইংলিশ টিচারের সাথে কার অ্যাফেয়ার ছিল? অর্থাৎ শুরুতে আমরা যে টিচারকে দেখছিলাম তখন সে জানায় যে ইংলিশ টিচারের সাথে আসলে তার বাবার অ্যাফেয়ার ছিল, যেটার ছবি আজিন ভাইরাল করেছিল। সে বলে তোমার বাবার মান সম্মান সব শেষ, কেউ আর তাকে বাঁচাতে পারবে না। সেখানে তোমার পাশে তোমার বাবা কি করে দাঁড়াবে? তুমি ভেবেছো আমার সাথে লড়াই করে তুমি পারবে? তুমি পারবে না, কারণ তুমি আমার লেভেলের ধারের কাছেও নেই। আর এই পর্বে তার প্রথম এক্স বা শত্রু হিসেবে তার মায়ের নাম লেখা ওঠে। আজিন তাকে জড়িয়ে ধরে বলে আমার টার্গেট হওয়ার জন্য তোমাকে ধন্যবাদ, তোমার জন্য আমার স্কুল লাইফ বোরিং হয়নি। আমরা তখন সাংহিকে দেখি যে আসলে আজিনের ব্যাপারে বয়ান দিচ্ছিল যে আজিন আসলে একটা শয়তান যে মানুষের চামড়া পরে থাকে। সে তার মুখোশ পরিবর্তন করে যখন যেটার প্রয়োজন হয়। এরপর আজিন তার মায়ের কাছে আসে, মানে যেখানে তার মায়ের অ্যাশ সংরক্ষণ করা হয়েছে। সে তার মাকে বলে জাহান্নামে কেমন আছো মা? আমি এখানে অনেক ভালো আছি, সবকিছু ঠিকঠাক আছে। ক্লাসের একটি মেয়ে বিরক্ত করছিল, তাই তাকে উচিত শিক্ষা দিয়েছি, তবে এখন আমি ঠিক আছি আর আমি তোমার জন্য একটা গিফট এনেছি। সে বলে আমি একটা আর্ট অ্যাসাইনমেন্ট সময় মতো করতে পারিনি, তাই আর্ট টিচারকে বলেছিলাম যে শিশু বয়সে আমাকে অ্যাবিউজ করা হয়েছে, তাই আমি আর্ট করতে পারি না, আমার হাতে সমস্যা আছে। সে তখন আমাকে এখানে কাউন্সিলিং করতে বলেছিল, এটা তোমার জন্য গিফট, জাহান্নামে কিছু কাউন্সিলিং করিয়ে নিও আর আবারও জন্ম নিও, হতে পারে পরের জন্মে তোমার মেয়ে তোমাকে বাঁচাবে। আমি না তোমার মতো বাঁচবো আর না তোমার মতো মরবো, তুমি জাহান্নামে থেকে দেখো যে আমি কত উপরে উঠি। এরপর আমরা আবারও তার ছোটবেলায় চলে যাই। তার মা মারা যাওয়ার পর তার বাবা তাকে তার সৎ মায়ের বাড়িতে নিয়ে আসে। আজিন জিজ্ঞেস করে তুমি কি আমাকে অনাথ আশ্রমে দিবে? তার বাবা বলে যদি তুমি তোমার সৎ মায়ের কথা
কথা শুনে চলো এবং ঝামেলা না করো, তাহলে বড় হওয়ার পর্যন্ত তুমি এখানেই থাকবে। এরপর আমরা তার সৎমা জিসুনকে দেখতে পাই। সে তাকে হ্যালো বললেও আজিন তার সাথে কথা বলে না। তখন সে তার ছেলে জুনসুকে ডাকে আর তার সৎ বাবার সাথে তাকে পরিচয় করিয়ে দেয়। আর এখানেই আমরা বুঝতে পারি যে জুনসু আর আজিন আসলে সৎ ভাই বোন। তারা দুজন চলে গেলে আজিন আর জুনসু পরিচিত হয়। এদিকে জুনসুর মা জিসুন বলে আজিনকে অনাথ আশ্রমে পাঠিয়ে দিতে। আজিনের বাবা বলে তাকে কিছুদিনের মধ্যেই অনাথ আশ্রমে পাঠিয়ে দিব, তবে আজিনের মাধ্যমে আমরা টাকা ইনকাম করতে পারি তার বিভিন্ন ভিডিও করে। আজিনের বাবা বলে এর মধ্যে যেন সে আজিনকে রাগিয়ে না দেয়, কারণ আজিনের রাগ অনেক বেশি। রেগে সে উল্টাপাল্টা কাজ করতে পারে। এই দিক থেকে তাদের সমস্ত কথা আজিন শুনে ফেলে। সে প্রচন্ড কান্না করছিল এইসব শুনে। এরপর বর্তমান সময়ে ফিরে আসি আর আমরা আজিনের বাবাকে দেখতে পাই, যে আজকেই জেল থেকে ছাড়া পেয়ে আজিনের স্কুলের সামনে এসেছে। আর তখনই স্কুল থেকে বেরিয়ে যাচ্ছিল সাংহি। আজিনের বাবা ফোনে কথা বলার সময় হঠাৎ আজিনের নাম বলে, যা শুনে সাংহি তাকে জিজ্ঞেস করে আজিনকে সে কিভাবে চিনে। আজিনের বাবা বলে আমি তার বাবা। এদিকে যেও আজিনকে সাংহির একটা নোটবুক দেয়, যেখানে সাংহি সব স্টুডেন্টদের ইনফরমেশন লিখে রেখেছিল, এমনকি সবার ফাইন্যান্সিয়াল র্যাঙ্কও লিখে রেখেছে সে। যেও বলে এই মেয়েগুলো যদি এইসব জানতে পারে তাহলে সাংহিকে মেরেই ফেলবে। তখনই আজিনের ক্লাসমেট তাকে কল করে বলে যে তার বাবা স্কুলে এসেছে তাকে খুঁজতে। আজিন দৌড়ে সেখানে যায় আর তখনই যেওর কাছে একটা মেসেজ আসে, যেটা তার ছোট ভাই পাঠিয়েছে, যে তার বাবা নাকি তাকে প্রচন্ড মারধর করছে। এদিকে জুনসু আজিনের বাবার কাছে এসে তাকে এখান থেকে নিয়ে যেতে চায়। আজিনের বাবা তাকে চিনতে পারে, তবে সে এখান থেকে যেতে চায় না। তখন জুনসু তাকে টাকা দিতে চাইলে সে চুপ হয়ে তার সাথে চলে যায়, যা দেখে সাংহি তাকে জিজ্ঞেস করে আপনি তো আজিনের বাবা তাই না, সবাইকে এটা কেন বলছেন না? আজিনের বাবা তখন বলে যেই আমার সাথে এক ছাদের নিচে থাকে সেই আসলে আমার সন্তান। তো এভাবে সাংহি আবারও সবার সামনে মিথ্যাবাদী প্রমাণিত হয় আর আজিন কান্না করে ওখান থেকে চলে যায়। তবে সে সাংহির ওই ডায়েরিটা ফেলে দিয়ে যায়, যেটা অন্যরা খুঁজে পায়। এরপর আজিন একটু দূরে দাঁড়িয়েছিল আর জুনসু তার বাবার সাথে কথা বলছিল। আর তখনই কোরিয়ার লংস্টার এন্টারটেনমেন্ট নামের একটি এজেন্সির সিইও মিস মিরি আজিনকে দেখতে পায় আর তার আজিনকে দেখে ভালো লেগে যায় আর সে ঠিক করে আজিনকে সে অ্যাক্ট্রেস বানাবে। এদিকে জুনসু আজিনের বাবাকে অর্ধেক টাকা দেয় আর বলে যতদিন না আজিন গ্রাজুয়েট করবে ততদিন পর্যন্ত ওর সামনে আসবে না, আর এরপরেই তোমাকে বাকি টাকা দিব। তার বাবা বলে আজিন অনেক সুন্দরী, যদি তাকে কোনো বাড়ি বিক্রি করে দিতাম তাহলে এর থেকে বেশি টাকা পেতাম। যাই হোক তুমি তোমার কথা রাখবে, এই বলে সে চলে যায়। আজিন ওখানে বসে তার বাবার এইসব কথা শুনছিল। তার বাবা তার মাথায় হাত বুলিয়ে চলে যায়। তখনই মিরি তার কাছে এসে নিজের পরিচয় দেয় আর বলে তুমি কি সেলিব্রিটি হতে চাও? আমি তোমাকে একজন অ্যাক্ট্রেস বানাতে চাই। কিন্তু আজিন বলে আমি ইন্টারেস্টেড নই, এই বলে সে চলে যাচ্ছিল। তখন মিরি বলে তুমি কি অন্য এজেন্সির সাথে কথা বলেছো? আমার আসলে জানতে ইচ্ছে করছে তুমি কেন না করলে, আজকাল তো সবাই সেলিব্রিটি হতে চায়। আজিন বলে আমি এই ধরনের কাজ করতে চাই না, এই বলে সে চলে যায়। এদিকে ও যে তার বাড়িতে আসছিল, তার বাবা মাতাল হয়ে তার ছোট ভাইকে মারধর করছিল। সে ছুরি দিয়ে তাকে আঘাত করবে, তখনই ও যে সেখানে চলে এসে তাকে থামায় এবং হাতাহাতির এক পর্যায়ে তার বাবার বুকের মধ্যে ছুরিটা ঢুকে যায় আর অ্যাক্সিডেন্টলি তার হাতে তার বাবার মৃত্যু হয়। এই ঘটনায় ও যে ভয় পেয়ে যায়, সে কান্না করতে থাকে। সে তার ভাইকে তার আন্টির বাড়িতে পাঠিয়ে দেয় আর তার আন্টি গিয়ে বলে তার ছোট ভাইয়ের দেখাশোনা করতে। এদিকে জুনসু আজিনকে বাড়ি পৌঁছে দেয় আর বলে তার চিন্তা করার কোনো কারণ নেই, সে তার বাবাকে টাকা দিয়েছে, সে কিছুদিন দূরে থাকবে। আজিন বলে কিছুদিন, এরপর আবারও সে ফিরে আসবে তাই না? জুনসু বলে চিন্তা করো না, সে টাকার জন্য সবকিছু করতে পারে, আমি তোমার কিছুই হতে দেব না। আর সাংহি কি করে তোমার বাবাকে খুঁজে পেল? আজিন বলে জানি না, তবে আমি তাকে দেখে নিয়েছি। এদিকে দেখি ওই মেয়েগুলো সাংহিকে বুলি করছে, কারণ তারা তাদের ফ্যামিলি স্ট্যাটাস পর্যন্ত তার ডায়েরিতে লিখে রেখেছিল, যেটা তাদের ইগোতে লেগেছে। যাই হোক এদিকে ও যে আজিনকে কল করে বলে যে আমি ওই শয়তানটাকে মেরে ফেলেছি, আমি পুলিশ স্টেশনের সামনেই আছি আর আত্মসমর্পণ করতে যাচ্ছি, আর আমি এই কাজের জন্য একদমই আফসোস করি না। কিন্তু আজিন বলে একদম এটা করো না, এমন ভাব করো যেন তুমি আফসোস করছো, তাহলে মানুষ তোমাকে দয়া করবে। তুমি বলবে খুন করার আগে তুমি ভিকটিম ছিলে এবং নিজেকে বাঁচাতেই এটা করেছো। তুমি আপিল করো, কাঁদো এবং অনুতপ্ত হওয়ার ভান করো। যেও বলে তুই সত্যিই অদ্ভুত আজিন, আর ধন্যবাদ, কারণ তুমি একমাত্র ব্যক্তি যে আমাকে অপদার্থ মনে করনি, এই বলে সে কল কেটে দেয়। আর আজিন ভেঙে পড়ে, কারণ এই সময়ে তার যেওর প্রয়োজন ছিল। আর দেখা যায় যে সত্যি যেও আদালতের সামনে অনেক কান্না করে আর অনুতপ্ত হওয়ার নাটক করে। তখন যেওর আজিনের কথা মনে পড়ে, যে তাকে বলেছিল চুরি করা ছেড়ে দিতে, তাহলে তারা ভবিষ্যতেও একসাথে কাজ করবে। আদালত এটাকে অ্যাক্সিডেন্টাল মার্ডার গণ্য করে তাকে 3-4 বছরের জেল দিয়ে দেয়।
আর সাংহিকে অন্য স্কুলে ট্রান্সফার করে দেওয়া হয়। তো এরপর আজিনের জীবন ভালোই কাটছিল। আরো 2-1 বছর এভাবেই কেটে যায়। আর সে হাঙ্গুক ইউনিভার্সিটিতে ল ডিপার্টমেন্টে চান্স পেলে জুনসু অনেক খুশি হয়ে যায়। আর আজিনের ইচ্ছা হলো লয়ার হওয়া। এরপর জুনসু তার দাদুর কাছে এসে কিছু টাকা লোন চায় আর বলে সে সময় মতো সুদসহ ধীরে ধীরে টাকাটা ফেরত দেবে। তখন তার দাদু বলে, তোমাকে টাকা ফেরত দিতে হবে না, আমি মাঝে মাঝে জাপানে যাই ডক্টর দেখাতে, তুমি শুধু আমার সাথে থাকবে। জুনসু এটা শুনে খুশি হয়ে যায় আর বলে সে অনেক ভালো নাতি হবে। আর এই টাকাটা সে আজিনের জন্য নেয় যেন আজিন ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারে। যাই হোক, এদিকে আজিনের বাবা তার সমস্ত টাকা জুয়ায় হেরে যায় আর সে জুনসুর মায়ের কাছে আসে আজিন কোথায় সেটা জানতে। সে বলতে না চাইলে আজিনের বাবা বলে সে জানে জুনসু কোথায় পড়াশোনা করে। তার ছেলের ক্ষতি করার ভয় দেখালে সে বলে দেয় আজিন কোথায়। এদিকে আজিন রেস্টুরেন্টে বসে তার ব্যাংক অ্যাকাউন্ট চেক করছিল। তখনই সেখানে জুনসু চলে আসে। আজিন জানতে চায় হঠাৎ তাকে সে কেন ডেকে পাঠিয়েছে। জুনসু বলে, আমি তোমার জন্য একটা স্কলারশিপের আবেদন করেছিলাম আর তুমি সেটা পেয়ে গেছো। সে তাকে টাকাগুলো দিয়ে বলে, আমার দাদু ঠিক করেছে যে তিনি স্টুডেন্টদেরকে স্কলারশিপ দেবে। সাথে সাথে আমি তোমার কথা বলি। আজিন ঠিকই বুঝতে পারে জুনসু এসব মিথ্যা বলছে। আজিন বলে, তোমার দাদু বিনিময়ে তোমার থেকে কি চেয়েছে? সে বলে ভালো নাতি হতে বলেছে। সে প্রায় জাপানে যায় চিকিৎসার জন্য, এখন থেকে আমিও তার সাথে যাব। আজিন বলে, জুনসু এটা অনেক বেশি হয়ে যাচ্ছে। জুনসু বলে, তোমার এনরোলমেন্টের দিন এগিয়ে আসছে, যখন তুমি তোমার স্বপ্ন পূরণ করবে তখন এসব নিয়ে ভাবা যাবে। এরপর আজিন বাড়ি ফিরে দেখে তার হারামি বাবা তার ঘরে বসে আছে। তার বাবা তার থেকে টাকা চাইলে সে বলে তার কাছে কোনো টাকা নেই। তার বাবা তখন তাকে মেরে তার ব্যাগ থেকে জোর করে জুনসু দেওয়া সেই টাকাটা নিয়ে নেয় এবং তাকে প্রচন্ড মারধর করে ওখান থেকে চলে যায়। আর আজিন কিছুই করতে পারে না, সে অজ্ঞান হয়ে পড়ে। তখন আমরা তার ছোটবেলায় চলে যাই। একদিন রাতে জুনসু এসে তাকে ডেকে বলে তার জ্বর হয়েছে। আজিন বলে, তাহলে তোমার মাকে বলো। জুনসু বলে, বলেছি, সে আমাকে ঘুমিয়ে পড়তে বলেছে। আজিন তাকে তার ঘরে যেতে বলে এবং সে ওষুধ খুঁজতে যায়, কিন্তু সে কোনো ওষুধ পায় না। এই জন্য সে তার কপালে জলপুট্টি দিয়ে দেয়। তখন আজিন তাকে বলে, তুমি দেখতে কার মতো? তখন জুনসু তার বাবার ছবি দেখায় আর বলে সে দেখতে তার বাবার মতো, আর তার বাবা বেশিরভাগ সময়ই অসুস্থ থাকতো। তখন ওপরের ব্যক্তিটাকে সেটা জানতে চাইলে জুনসু বলে সে আমার বাবার অ্যাসিস্ট্যান্ট ছিল। বাবা মারা যাওয়ার পর সে অন্য দেশে চলে গিয়েছে। তখন আমি অনেক কান্না করেছিলাম, কারণ সে আমাকে গুড বাই না বলেই চলে গেছে। আজিন তখন তাদের দুজনকে ভালোভাবে দেখে। পরদিন জুনসু ডক্টরের কাছে যায় আর চা নিয়ে আজিন জুনসুর মায়ের রুমে আসে আর বলে জুনসু ডক্টরের কাছে গেছে, বাড়িতে শুধু আপনি আর আমি। জিসুন বলে, তো তুমি কি চাও? সে বলে, গত রাতে জুনসু আমাকে তার বাবার ছবি দেখিয়েছে, কিন্তু জুনসুর আসল বাবা তাকে গুড বাই না বলেই হঠাৎ বিদেশে কেন চলে গেল। তো এটা শোনার সাথে সাথে জিসুন তো চমকে যায়। সে উঠে বসে জানতে চায় তাকে সব কে বলেছে। আজিন বলে, হঠাৎ আপনাকে সিরিয়াস হতে দেখে আনন্দ লাগছে। এই মাত্র আমি আপনার সিক্রেট ধরে ফেলেছি। জুনসু এখনো জানে না, তাই না? কিন্তু কি হবে যদি এটা সে জানতে পারে? তার কথা বাদ দিন, কি হবে যদি জুনসুর দাদু এটা জানতে পারে? এই সব শুনে জিসুন রেগে যায় আর বলে, তুমি কি আমাকে ব্ল্যাকমেল করছো? ছোট হয়ে বড়দের সাথে এমন করার সাহস হয় কি করে তোমার? আজিন বলে, এজন্য আপনি আমাকে অনাথ আশ্রমে পাঠানোর কথা স্বপ্নেও ভাববেন না। আর হ্যাঁ, আমার নতুন জামা লাগবে। আমার এই জামা ছাড়া আর কোনো জামা নেই। আসার পর থেকে আমি এটাই পরে আছি। এতটুকু বাচ্চার মুখে এইসব কথা শুনে জিসুন ভরকে যায়। এরপর আজিন জুনসুকে তার জামাগুলো দেখাচ্ছিল। জুনসুর মন খারাপের কারণ জানতে চাইলে সে বলে, আমিও অন্যদের মতো বাইরে গিয়ে খেলতে চাই, কিন্তু মা কখনো বাইরে যেতে দেয় না। আজিন বলে, জুনসু, তোমার কি মনে হয় তোমার মা তোমাকে ভালোবাসে? সে তোমায় বাইরে যেতে দেয় না, কারোর সাথে কথা বলতে দেয় না, কারণ সে তোমাকে ভালোবাসে না। তাদের এই সব কথা জিসুন শুনছিল। আজিন বলে, তার একমাত্র সন্তান অসুস্থ ছিল, কিন্তু সে এটা কেয়ার করেনি। আমি সারা রাত জেগে তোমার দেখাশোনা করেছিলাম। জুনসু কান্না করে বলে, মা কি সত্যি আমাকে ভালোবাসে না? আজিন তাকে ম্যানিপুলেট করে বলে, একদমই না। এসব শুনে জিসুন আজিনের বাবাকে কল করে বলে, তোমার মেয়ে একটা পুরো সাইকো। সে আমাকে ম্যানিপুলেট করার চেষ্টা করছে। আমি তার সাথে কোনোভাবেই থাকতে পারবো না। তাকে তুমি অনাথ আশ্রমে পাঠিয়ে দাও, না হলে ততদিন পর্যন্ত আমরা লিগালি বিয়ে করব না। আজিনের বাবা বলে, আমি আসছি। তাকে বুদ্ধি করে বাড়ি থেকে বের করো, তবে খেয়াল রেখো সে যেন এটা বুঝতে না পারে। আর তখনই সেখানে আজিন চলে আসে আর বলে, তুমি কি আমার উপর নজর রাখছো? আমি তোমাকে আগেই না করেছি। উল্টাপাল্টা কিছু হলেই আমি জুনসুকে সত্যিটা বলে দিব যে তার মা নোংরা মানুষ। এটা জানতে পেরে জুনসুর নিশ্চয়ই ভালো লাগবে না। এটা শুনে জিসুন অনেক রেগে যায়। সে তাকে তুলে নিয়ে যায় মেরে ফেলার জন্য। তখন সে চিৎকার করতে থাকে, যার শব্দে জুনসু বাইরে বেরিয়ে আসে। জুনসু তখন বাথরুমে এসে দেখে তার মা বাথটাবের পানিতে আজিনকে মেরে ফেলার চেষ্টা করছে। জুনসু চুপচাপ দাঁড়িয়ে এইসব দেখছিল। আর এসব দেখে সে ভাবে তার মা সত্যিই তাকে ভালোবাসে না এবং সে খুবই খারাপ একজন মানুষ। তখন
আজিন দৌড়ে তার হাত ধরে নিয়ে আসে আর বলে 911-এ কল করতে এবং কল করে বলতে যে একটা বাচ্চা দ্বিতীয় তলা থেকে পড়ে গেছে। জিসুন তার পিছু পিছু দৌড়ায়। দ্বিতীয় তলায় উঠে জানালার পাশে গিয়ে সে বলে ওপর থেকে পড়ে গেলে মানুষ সবসময় মারা যায় না, আমার মাও মারা যায়নি। আমি চেক করতে গেছিলাম সে মারা গেছে কিনা, কিন্তু সে বেঁচে ছিল আর আমার থেকে সাহায্য চেয়েছিল। জিসুন তাকে এটা করতে নিষেধ করে আর বলে এখান থেকে পড়লে তুমি মারা যাবে, নিচে নেমে আসো। আজিন বলে আমি এত সহজে মারা যাব না, কারণ আমি অনেক লাকি। এটা বলে সে নিচে ঝাঁপ দেয়, যেটা জুনসুও দেখতে পায়। আর সত্যি সত্যি আজিন বেঁচে যায়, তবে তার পা ভেঙে গেছিল। আজিনের বাবা বলছিল আমি তোমাকে আগেই বলেছিলাম যে তাকে রাগিয়ে দিও না, সে কোনো সাধারণ ডাইনি নয়। এখন তার ভিডিও কি করে করব? জিসুন বলে আমার টাকা চাই না, তাকে জাস্ট অনাথ আশ্রমে পাঠিয়ে দাও। জুনসু তখন তার কানে হাত দিয়ে বলে বড়দের খারাপ কথা তোমায় শুনতে হবে না, আমি তোমার ডায়েরি পড়েছি। এক্স মানে কি আমি সেটাও জানি। এক্স হলো খারাপ প্রাপ্তবয়স্ক মানুষ। তুমি আমাকে ক্ষমা করে দিও, তুমি আমায় সারা রাত জেগে দেখাশোনা করেছিলে আর আমি এটা জানতাম না। আজিন বলে তুমি কি এখনো এক্স কে পছন্দ করো? জুনসু বলে না, আমি একদমই তাকে পছন্দ করি না। সে আমার মা হোক আর যেই হোক, আমি তাদেরকে ঘৃণা করি। আমি শুধুমাত্র তোমাকে পছন্দ করি আজিন, বাড়িতে তুমি একমাত্র ভালো মানুষ। আজিন বলে আমি হয়তো আর বাড়িতে ফিরতে পারবো না, আমাকে হয়তো বের করে দিবে। জুনসু বলে কে বলেছে? এটা কখনোই হবে না, আমি তোমাকে রক্ষা করব যেন সে তোমার সাথে খারাপ কোনো কিছুই করতে না পারে। আজিন বলে তুমি কি সবসময় আমার পাশে থাকবে? জুনসু বলে হ্যাঁ, সব সময় তোমার পাশে থাকবো, তাই আমার হাত কখনোই ছাড়বে না। এরপর আমরা বর্তমানে চলে আসি। আজিন হসপিটালে ছিল আর জুনসু তার পাশে বসেছিল। আজিনের জ্ঞান ফিরে জুনসু বলে তুমি কি ঠিক আছো আর আমাকে চিনতে পারছো? আজিন বলে তোমাকে কিভাবে না চিনি, এত শক্ত করে হাত যে ধরে আছো। জুনসু বলে তুমি টানা 3 দিন ধরে অজ্ঞান হয়েছিলে। যা শুনে আজিন অবাক হয়ে যায়। এরপর সে ইউনিভার্সিটিতে কল করে জানতে পারে যে 2 দিন আগেই এনরোলমেন্টের সময় শেষ হয়ে গেছে। তার সাথে যোগাযোগ করার চেষ্টা করা হয়েছে কিন্তু তাকে পাওয়া যায়নি, তার অ্যাডমিশন ক্যান্সেল করা হয়ে গেছে। এই ঘটনায় আজিন অনেক কষ্ট পায়, তার স্বপ্নটাই ভেঙে যায়। পরদিন তাদের গ্রাজুয়েশনের শেষ দিন ছিল। আজিন তাদের গ্রাজুয়েশন সেরেমনিতে যায়। তার প্রচন্ড মন খারাপ ছিল, কারণ এই গ্রাজুয়েশনের আর কোনোই মূল্য নেই। তার স্বপ্ন ভেঙে গেছে, তার উপরে তার বাবা তার জীবন নরক বানিয়ে দিয়েছে। জুনসুর মা জুনসুকে কংগ্রাচুলেট করতে আসে, তবে আজিনকে চলে যেতে দেখে জুনসু তার মাকে গাড়িতে উঠিয়ে দেয় আর সে আজিনের পিছু পিছু যেতে থাকে। আজিন অন্যমনস্ক হয়ে হাঁটছিল আর তার পিছু পিছু জুনসু আসছিল। তখনই একজন পকেটমার সেখান দিয়ে পালিয়ে যাচ্ছিল, যাকে জংহ নামের একজন বেসবল প্লেয়ার খুব সহজেই ধরে ফেলে। আর এই জংহকে দেখে আজিনের মাথায় হঠাৎ করে একটা প্ল্যান চলে আসে আর সে খুশি হয়ে যায়। তখন পুলিশ এসে পকেটমারকে ধরে নিয়ে যায় আর সবাই জংহর এমন সাহসী কাজ দেখে তার জন্য হাতে তালি দেয়। আর এরপর আজিন কৌশলে তার সাথে পরিচিত হয় আর জুনসু জংহকে নিয়ে নিউজ দেখছিল। ধারাবাহিকভাবে কয়েকবার খেলায় হেরে যাওয়ায় জংহ খেলা থেকে রিটায়ারমেন্ট নিয়েছে। সে জুনসুর কাছে এসে বলে সে এই কফি শপে কাজ পেয়ে গেছে। আসলে এই কফি শপটা জংহর আর আজিন এই ব্যাপারেই তার সাথে কথা বলছিল। জুনসু তখন তাকে একটি অ্যাড্রেস দিয়ে সেখানে থাকতে বলে, কারণ তার বাবা তার অ্যাড্রেস জানে আর আবারও এখানে এসে তার ক্ষতি করতে পারে। কিন্তু আজিন বলে না, আমি আমার বাড়িতেই থাকবো আর আমি তাকে নিয়মিত টাকা দিব, তাই সে আর আমাকে মারবে না। তো জুনসু বুঝতে পারে যে আজিন আসলে কিছু একটা প্ল্যান করছে। এদিকে যেও জেলের মধ্যে বসে আজিনের ছবি আঁকছিল। এরপর জুনসু তার বাড়ি ছেড়ে আলাদা থাকতে চাইলে তার মা তাকে কথা শোনায় যে সে কেন ওই মেয়েটির জন্য এত কিছু করছে, সে তার কিছুই হয় না। জুনসু বলে একমাত্র তোমার জন্য আমার এইসব করতে হচ্ছে, তোমার জন্যই আমি তাকে ছাড়তে পারি না। যখন তার বাবা তার সাথে ওরকম জঘন্য কাজ করতে চেয়েছিল তুমি তখন তাকে সঙ্গ দিয়েছো। এরপর যখন তার বাবা জেলে গেল তুমি ভরা শীতের রাতে তাকে বাড়ি থেকে বের করে দিয়েছিলে। তার মা বলে আমার যেটা করা উচিত ছিল সেটাই করেছি। এখন তার মা পড়েছে মাইনকার চেপায়। সে তো বলতেও পারছে না যে আজিন তাকে ব্ল্যাকমেল করত, কারণ জুনসু এখনো জানতো না যে সে তার বাবার আসল সন্তান না। তার মা তার পায়ে পড়ে রিকোয়েস্ট করতে থাকে, কিন্তু তারপরেও জুনসু সেখান থেকে চলে যায়। পরের দিন থেকে আজিন নিয়মিত কাজে আসতে শুরু করে। আজিন যেই ক্যাফেতে কাজ করত জুনসু সেই ক্যাফের সামনেই একটা কোচিং সেন্টার খুলে বসে, যাতে সে সব সময় আজিনকে চোখে চোখে রাখতে পারে। তো আজিন যেহেতু অনেক সুন্দরী ছিল এজন্য অনেক ছেলেই তাকে পছন্দ করত। রেস্টুরেন্টের কাস্টমাররা আজিনকে জিজ্ঞাসা করে তার কোনো বয়ফ্রেন্ড আছে কিনা। আজিন বলে তার একটা বয়ফ্রেন্ড আছে আর সে অনেক বেশি হ্যান্ডসাম। অনেকেই আজিনের ছবি তুলে ইন্টারনেটে আপলোড করে দেয়, ফলে ধীরে ধীরে আজিন ভাইরাল হয়ে যায়। পরের সিনে আমরা একজন স্টকারকে দেখতে পাই যে কিনা সারাদিন বসে আজিনের ছবি দেখতো। এদিকে ভাইরাল হওয়া আজিনের ছবিগুলো মিরির চোখে পড়ে। মিরি বলে আমি তাকে একবার অফার করেছিলাম কিন্তু সে রিজেক্ট করে দিয়েছিল, মনে হচ্ছে সে কোনো এজেন্সির সাথে নেই, তাই আমার উচিত হবে তার সাথে আরো একবার কথা বলা। এরপরে একদিন আজিন ক্যাফের আরেকজন কর্মচারী থেকে জানতে পারে তাদের বস মানে জংহ খুবই
খুবই ভালো একজন বেসবল প্লেয়ার ছিল, কিন্তু একবার তার বন্ধুর কারণে সে তার হাতে গুরুতর আঘাত পায়, যার পর থেকে সে আর ঠিকভাবে খেলতে পারে না। এই ঘটনার পরও সে কখনোই তার বন্ধুকে দোষারোপ করেনি, বরং সবসময় তাকে সাপোর্ট করে এসেছে। আর বর্তমানে সে আবারও খেলায় কামব্যাক করার চেষ্টা করছে। এমনকি তার সাথে অনেক প্রভাবশালী লোকেরও হাত আছে, যারা চায় জংহো যেন তাড়াতাড়ি কামব্যাক করে। তখনই সেখানে পিবি এজেন্সি নামের একটি এজেন্সির সিইও আসে জংহোর সাথে দেখা করতে। আজিন তখন জানতে চায় সে এখানে কেন এসেছে। সে বলে হয়তো নতুন কোনো কন্ট্রাক্ট করতে এসেছে। যাই হোক, পরের দিন জংহোর কাছে ওই স্টকারটা কল দেয় আর আজিনের ফোন নাম্বার চায়, কিন্তু জংহো তাকে সরাসরি না করে দেয়। আর তারা আজিনের জন্য চিন্তিত হয়ে যায়, কারণ অনেকেই এভাবে কল করে আজিনের নাম্বার চাচ্ছে। এজন্য সে আজিনকে তাড়াতাড়ি বাড়ি চলে যেতে বলে। তখনই সেখানে ওই স্টকার এসে আজিনের খোঁজ করলে সে তাকে বের করে দেয়। অন্যদিকে জুনসুর বাবার আজকে মৃত্যুবার্ষিকী ছিল, তাই সে এখানে আসে। তখন জুনসুর দাদু তাকে বলে তোমার উচিত নিজে স্বাবলম্বী হওয়া, যদি হতে না পারো তাহলে আমি মরলে তুমি আমার কিছুই পাবে না। জুনসু বলে সে চেষ্টা করে যাচ্ছে। অন্যদিকে দেখা যায় আজিনের পিছনেই সেই স্টকারটা তখনও পিছু করছিল, আর ফাঁকা জায়গায় সে আজিনকে ধরে ফেলে। কিন্তু আজিনও তো কম না, আজিন স্টকারটাকে মেরে অবস্থা খারাপ করে দেয়। তখনই জুনসু তার বাড়ির দিকে যাচ্ছিল, কিন্তু পথে মধ্যে সে আজিনের ফোন খুঁজে পায় আর বুঝতে পারে আজিনের কোনো বিপদ হয়েছে। সে সামনে গিয়ে দেখতে পায় আজিন লোকটিকে পাথর দিয়ে মেরে আহত করে ফেলেছে। জুনসু তখন দৌড়ে এসে তাকে থামায়। আজিন তার মাথা থেকে টুপিটা খুলে নেয়। সে তখন চিৎকার করে জুনসুকে বলতে থাকে তুমি এত দেরি করে আসলে কেন? যদি আমার সাথে খারাপ কিছু হয়ে যেত তাহলে কি হতো? এই ঘটনায় বুঝতে পারি আজিন আসলে জুনসুকে নিজের চাকর মনে করে, কারণ এমন না যে সে জুনসুকে কল করেছিল বা জুনসুর এখানে আসতেই হবে, অথচ সে এমন ভাবে কথা বলছে যেন তাকে দেখে রাখাই জুনসুর একমাত্র কাজ। এরপর সে জুনসুকে জিজ্ঞেস করে তুমি আমার জন্য কি করতে পারবে? জুনসু বলে কাউকে খুন করা ছাড়া আমি তোমার জন্য সবকিছু করতে পারবো। এই কথা শুনে আজিন বলে চিন্তা করো না, আমি তোমাকে কাউকে মারতে বলবো না। যদি তুমি এতটা সাহসী হতে তাহলে আমি তোমাকে সর্বপ্রথম আমার বাবাকে মারতে বলতাম। এই বলে সে চলে যায়। তখন সেই স্টকার জুনসুর কাছে সাহায্য চাইলে জুনসু বলে আমি অ্যাম্বুলেন্স ডেকে দিচ্ছি, তবে একটা শর্ত আছে, আজ এখানে যা হয়েছে সেটা তুমি কাউকে বলতে পারবে না। লোকটা তার কথায় রাজি হয় আর জুনসু ওই পাথরটা নিয়ে পানিতে ফেলে দেয়। যাই হোক, পরের সিনে দেখা যায় আজিনের বাবা আজিনের বাসায় আসে টাকা নেওয়ার জন্য, আর এখন আজিনও তার বাবাকে নিয়মিত টাকা দিয়ে দেয়। সে ফুলের টবের নিচে টাকা পেয়ে যায়। তখন সে কারোর সাথে ফোনে আজিনকে কোন একটা আইল্যান্ডে বিক্রি করে দেওয়ার কথা বলছিল। সে বলে আজিন অনেক সুন্দরী আর আমার অনেক ডলার চাই, আমি ওর বাবা, এই পৃথিবীতে আমি ওকে এনেছি আর ও আমার জন্য এতটুকু করতে পারবে না। চিন্তা করো যে আজিনের বাবা কতটা জঘন্য। সে বলে আমি টাকার জন্য সবকিছু করতে পারি। পিছন থেকে আজিন এই সব কথা শুনে ফেলে। এতে সে প্রচন্ড রেগে পেছন থেকে তার বাবাকে ধাক্কা দিতে চায়, কিন্তু তার বাবা আজিনের উপস্থিতি টের পেয়ে আজিনের মত বুঝতে পারে। সে রেগে পাগলের মতো আজিনকে আবারও মারতে শুরু করে আর আজিনকেই ছাদ থেকে ফেলে দিতে চায়। তাকে মেরে চলে যাওয়ার সময় সে বলে আগামী মাস থেকে আজিন যেন তাকে ডাবল টাকা দেয়, কিন্তু তার বাবা সেখান থেকে চলে যাওয়ার পর আজিন পাগলের মতো হাসতে থাকে, যেটার কারণ আমরা পরে জানতে পারবো। তখনই জুনসু আজিনের কাছে আসছিল। তখন আজিনের বাবা তাকে দেখে বলে তোমাকে একটা ফ্রিতে উপদেশ দেই, তুমি এই মেয়েটার থেকে দূরে থাকো, সে অভিশপ্ত। জুনসু এসে দেখে আজিনের গলায় কেটে গেছে, যা দেখে সে বুঝতে পারে তার বাবা তাকে মেরেছে। আজিন তখন জুনসুকে বলে আমাকে মারো, কিন্তু জুনসু এটা কিছুতেই করতে চায় না। আজিন প্রায় তাকে এভাবে মারতে বলে। আজিন বলে ঠিক আছে, তোমাকে এটা করতে হবে না। সে তাকে জড়িয়ে ধরে বলে জুনসু আমি তোমার কষ্টকে কেয়ার করি না, কিন্তু আমি সেই মানুষটা হতে চাই না যে তোমায় কষ্ট দেয়। আমি তোমাকে কোনোভাবেই হারাতে চাই না। জুনসু তখন বলে আজিন তুমি চিন্তা করো না, আমি এটা দেখে নিব। অর্থাৎ সে আজিনের বাবার কথা বলছে। পরের দিন আজিন ইচ্ছে করে গলায় বড় ব্যান্ডেজ বেঁধে কাজে আসে, যেন জংহো সেটা দেখে বুঝতে পারে যে তার সাথে কিছু একটা ঘটেছে। আর ঠিক সেটাই হয়। জংহো তাকে জিজ্ঞেস করে তোমার কি হয়েছে? আজিন বলে তেমন কিছু না, সামান্য একটু কেটে গেছে। জংহো বলে আমি তোমার বস ঠিক, তবে আমরা ফ্যামিলি, তুমি চাইলে যে কোনো সময় আমাকে তোমার সাহায্যের জন্য ডাকতে পারো, আমি সব সময় তোমার পাশে আছি। আজিন তার কাছ থেকে এই কথাটাই শুনতে চাচ্ছিল, কারণ সে এখন তাকে ব্যবহার করে নিজের পরিকল্পনা হাসিল করতে চাইছিল। তো তারা সবাই জানতো যে জুনসু তার বয়ফ্রেন্ড। তাই জংহো আজিনকে জিজ্ঞেস করে আজকাল তুমি বাসায় কার সাথে যাচ্ছ, কারণ জুনসু তো অনেক রাত পর্যন্ত কোচিং সেন্টারে পড়ায়। আজিন বলে সে একাই যায়। জংহো জিজ্ঞাসা করে তার পরিবারে কে কে আছে। আজিন বলে তার বাবা আছে, কিন্তু তার বাবা তার সাথে থাকে না, অনেক দূরে একটা কোম্পানিতে জব করে। অন্যদিকে জুনসু চুপি চুপি আজিনের বাবার উপরে নজর রাখছিল, কারণ সে আজিনকে বলেছে সে তার বাবাকে দেখে নিবে। জুনসু তখন বুঝতে পারে যে আজিনের বাবা হিডেন ক্যামেরা লাগিয়ে মেয়েদের বিভিন্ন ভিডিও এবং ছবি কালেক্ট করে সেগুলো বিক্রি করে। সে একটি জায়গায় ক্যামেরা রেখে দেয় আর ফোনে কাউকে তার মেয়ের ব্যাপারে বলে যে আজিন অনেক গর্জিয়াস, এর মানে সে আজিনেরও ভিডিও নিয়েছে তাকে বিক্রি করার জন্য। এই সব শুনে জুনসু তাকে ধাওয়া করে আর সাথে পুলিশ
পুলিশকেও ইনফর্ম করে দেয়। জুনসু তখন তাকে ধরে ফেলে। এক পর্যায়ে আজিনের বাবা জুনসুর গলা চেপে ধরে আর বলে, তোর জন্যই আগের বার আমাকে জেলে যেতে হয়েছিল, কারণ তুই সেদিন কল করেছিলি। আমার জীবন তোর জন্যই বরবাদ হয়ে গেছে। জুনসু বলে, তুমি তোমার নিজের মেয়ের সাথে কিভাবে এমনটা করতে পারো? আজিনের বাবা বলে, আমি তাকে এই দুনিয়াতে নিয়ে এসেছি, তাই যতদিন পর্যন্ত সে মারা না যাবে ততদিন আমি তার সাথে যা ইচ্ছা তাই করব। এটা শুনে জুনসু প্রচন্ড রেগে তার গলায় জোরে চেপে ধরে, যার ফলে সে অজ্ঞান হয়ে যায়। জুনসু দেখে আশেপাশে কেউ নেই, তাই সে তার পাশে থাকা একটা বড় পাথর নিয়ে আজিনের বাবার মাথায় মারতে যায়, কিন্তু সে এটা করতে পারে না। তখন আজিনও সেখানে এসে এই ঘটনা দেখতে পায়। তার সাথে সাথে পুলিশও সেখানে চলে আসে। পুলিশ সেখানে এসে দেখে জুনসু আজিনের বাবাকে মারছে, তাই তারা স্বাভাবিকভাবেই জুনসুকেই কালপ্রিট মনে করে আটক করে নিয়ে যায়। কিন্তু পুলিশ স্টেশনে এসে আজিন পুরা পল্টি খেয়ে যায়। সে তার বাবার পক্ষ নিয়ে জুনসুর বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দেয়, যা দেখে জুনসু অবাক হয়ে যায়। আজিন বলে, জুনসু আর আমি একসময় সৎ ভাই বোন ছিলাম, কিন্তু কিছুদিন পরেই আমাদের বাবা মায়ের ডিভোর্স হয়ে যায়। এখন আমরা অপরিচিত, কিন্তু জুনসু আমাকে প্রতিদিন স্টক করে। বাবা তাকে থামাতে গেলে সে বাবাকে ধরেও মারে। এমনকি কিছুদিন আগে সে তার বাসায় গিয়েও ভাঙচুর করেছে এবং তাকে মেরেছে, আর সেটার প্রমাণ হিসেবে সে তার ঘাড়ির দাগটাও দেখায়। আজিনের এইসব কথা শুনে জুনসু চিৎকার করে বলে, আজিনকে আমি কখনোই স্টক করিনি। তার বাবা তাকে স্টক করে তাকে টাকার জন্য মারধর করে, এমনকি তিনি লেডিস ওয়াশরুমে গোপন ক্যামেরা লাগিয়ে সেগুলো ভিডিও করে। আমার কাছে সবকিছুর প্রমাণ আছে। পুলিশ তার কাছ থেকে সেসব প্রমাণ দেখতে চায়। জুনসু তার ফোন থেকে প্রমাণগুলো দেখাতে গেলে দেখে তার ফোনে কোনো প্রমাণই নেই। আসলে ঘটনাস্থলে ধস্তাধস্তির সময় জুনসুর ফোনটা পড়ে গিয়েছিল, আর সুযোগ বুঝে আজিন সেটা তুলে সব প্রমাণ ডিলিট করে দিয়েছিল, যার কারণে জুনসু এখানে ফেসে যায়। আর আজিন তার বাবাকে নিয়ে বাইরে চলে আসে। এখানেও তার বাবা তাকে বলে, কিছুদিন পরেই কিন্তু আমি তোমার কাছ থেকে টাকা নিতে আসবো, তুমি টাকার জোগাড় করে রেখো। আজিন বলে, ঠিক আছে, টাকার জোগাড় হলে আমি নিজেই আপনাকে কল করে জানাবো। এর আগে আপনি নিজের সেফটির জন্য আমার সাথে আর যোগাযোগ করবেন না। আজিনের কথা শুনে তার বাবার একটু সন্দেহ হয়, তাই সে বলে, তুমি আবার আমাকে ধোকা দিবে না তো? আজিন বলে, যদি আমি আপনাকে ধোকা দিই তাহলে আপনার যা ইচ্ছা তাই আমাকে শাস্তি দিতে পারেন। যা শুনে আজিনের বাবা বলে, তুমি তো দেখি বড় হয়ে গেছো। এই বলে সে এখান থেকে চলে যায়। তার বাবা চলে যাওয়ার পর আজিন পুলিশ অফিসারকে বলে জুনসুর সাথে কথা বলতে আসে। জুনসু তাকে জিজ্ঞাসা করে, তুমি আসলে কি করতে চাচ্ছ? আজিন বলে, আমি জানি তোমার প্ল্যান কি ছিল। তুমি আমার বাবাকে যদি এসব ছোটখাটো কারণে জেলে দাও তাহলে তিনি আবারও 2-1 বছর পর ফিরে এসে আমার জীবনটাকে নরক বানিয়ে দিবে। আজিন তখন বলে, ওই সময় তো তোমার হাতে সুযোগ ছিল, তুমি চাইলেই আমার বাবাকে মেরে ফেলতে পারতে, কিন্তু তুমি তেমনটা করনি। তাই এই ব্যাপার থেকে তুমি এখন থেকে দূরে থাকবে, আমি নিজেই এটা দেখে নিব। এই বলে সে ওখান থেকে চলে যায়। পরদিন সে তার মাথায় নকল ব্যান্ডেজ লাগিয়ে কাজে চলে আসে, যা দেখে তারা দুজনেই জিজ্ঞেস করে তার কি হয়েছে। আজিন তখন শান্ত গলায় বলে, একজন স্টকার আছে, সে সব সময় আমার পিছু নেয়। কাল রাতে ওর সঙ্গে আমার হাতাহাতি হয়েছিল। জংহ বলে, তুমি পুলিশকে জানাওনি? সে বলে, জানিয়েছি। তারা বলেছে স্টকার কোনো ক্রাইম না করা পর্যন্ত তারা কিছুই করবে না। আজিন আরো বলে, জুনসু এখন আমার সাথে নেই, সে তার দাদার সাথে জাপানে গিয়েছে, কিন্তু আমরা তো জানি জুনসু ছিল জেলে। আজিন এসব বলছিল যাতে করে জংহ তার জন্য আরো বেশি চিন্তিত হয়, কারণ জংহ তো খুবই ভালো মানুষ ছিল, যে নিজের কথা না ভেবে সবসময় অন্যদের উপকার করে থাকে। রাতে জংহ আজিনকে গাড়িতে করে বাড়ি পৌঁছে দিচ্ছিল। জংহ তখন আজিনকে একটা পেপার স্প্রে দেয় আর বলে, কোনো সময় বিপদে পড়লে এটা ব্যবহার করো। তখন কথায় কথায় আজিন জংহকে জিজ্ঞেস করে, আপনি সবসময় সবাইকে নিঃস্বার্থভাবে সাহায্য করেন, এতে করে আপনার যদি কোনো ক্ষতি হয় তাহলে আফসোস করেন না? জংহ বলে, না, আমি নিজ ইচ্ছায় সবসময় অন্যদেরকে সাহায্য করি, আমি এই টাইপেরই। এসব কথা শুনে আজিন বলে, আপনি অনেক ভালো মানুষ, আশা করি আপনি কখনোই পাল্টে যাবেন না। মনে মনে সে ভাবে, জংহই এখন একমাত্র মানুষ যেমন মানুষ তার এই মুহূর্তে প্রয়োজন। এরপর জংহ দেখে আজিন ছাদের উপরের একটা রুমে থাকে। তখন তার আজিনের জন্য আরো বেশি খারাপ লাগে, আর সে বলে যে সে একটা স্টুডিও ভাড়া নিয়েছে, আজিন যেন সেখানে গিয়ে ওঠে। আজিন বলে, ঠিক আছে, ভেবে দেখবো। তখনই আজিন তার রুমের সামনে থাকা একটি বক্সে মরা ইঁদুর দেখে ভয়ে চিৎকার করে ওঠে। জংহ তখন এই ঘটনা দেখে অবাক হয়ে যায়। বক্সে একটা নোটে লেখা ছিল, এর পরবর্তী টার্গেট তুমি। তখনই জংহ সেখানে কারো আওয়াজ শুনতে পেয়ে দেখে যে এটা সেই স্টকার যে লুকিয়েছিল। স্টকারটা তখন দৌড়ে পালাচ্ছিল, যা দেখে সে আজিনকে রুমে যেতে বলে তার পিছু ধাওয়া করে। আজিন তখন ইঁদুরটা হাত দিয়ে বক্সে তুলে রাখে, অর্থাৎ এই সবকিছু তারই প্ল্যান ছিল, যেন জংহ তার জন্য আরো চিন্তিত হয়ে যায়। সে উপরে দাঁড়িয়ে সবকিছু দেখছিল। জংহ লোকটিকে ধরতে পারে না। আজিনের কাছে সে ফিরে এসে দেখে আজিন এখনো বাইরে দাঁড়িয়ে আছে, যা দেখে জংহ বলে, আমি না তোমাকে বলেছিলাম ভেতরে যেতে, তুমি বাইরে দাঁড়িয়ে কি করছো? আজিন বলে, আপনার জন্য আমার অনেক চিন্তা হচ্ছিল, তাই আমি ভেতরে যেতে পারিনি। জংহ তাকে তার সাথে যেতে বললে আজিন বলে, আপনি আমাকে নিয়ে টেনশন করবেন না, আমি আমার বান্ধবীকে কল করে ডেকে নিয়েছি, কিছুক্ষণ পরেই সে চলে আসবে, আপনি এখন চলে যেতে পারেন। কিন্তু জংহ আজিনকে নিয়ে অনেক চিন্তিত ছিল, তাই সে নিজে
নিজের বেসবল ব্যাটটা আজিনের হাতে দিয়ে বলে, এটা রাখো, দরকার হলে ব্যবহার করবে। এরপর আজিন একটা সুপার শপে যায়। সেখানে তার পিছু পিছু ওই স্টকারটাও ছিল। তবে এবার সে আজিনকে কোনো আক্রমণ করে না, উল্টো সেখানে স্টকারটাকে আজিনের সাথে কথা বলতে দেখা যায়। এটা আবার ক্যাফের ওই সহকর্মীটা দেখে ফেলে। সে বুঝতে পারে এটাই তো সেই স্টকার। এরপর আজিন বাসায় ফিরে তার রুমের সবকিছু ইচ্ছা করেই উলটপালট করতে থাকে, যেন কেউ দেখে মনে করে এখানে কেউ এসে ধস্তাধস্তি করেছে। এরপর সে তার বাবাকে কল করে বলে, আপনার টাকা আমি জোগাড় করে ফেলেছি, কালকে রাত ঠিক 8টায় এসে টাকাগুলো নিয়ে যেতে পারেন। পরের দিন আজিন যখন ক্যাফেতে আসে তখন তার সহকর্মী তাকে জানায় তার খোঁজে একজন মহিলা এসেছে, আর সেটা ছিল মিরি। মিরি তাকে আবারও অ্যাক্টিং করার প্রস্তাব দেয়। সে বলে, তুমি এখানে শুধু শুধু তোমার সময়গুলো নষ্ট করছো, তোমার উচিত তোমার এই সুন্দর চেহারাটাকে কাজে লাগানো। আজিন বলে, আপনার কথা আমার মনে আছে, কিন্তু আমি এই মুহূর্তে এসব নিয়ে ভাবছি না, কারণ বর্তমানে আমার অনেক কিছু করার বাকি আছে। মিরি জিজ্ঞাসা করে কি এমন কাজ বাকি আছে। যদি তার টাকার দরকার হয় তাহলে তারা তাকে টাকা দিবে। আজিন বলে, এটা আমার ফ্যামিলি ম্যাটার। মিরি বলে, ফ্যামিলি ম্যাটার হলেও আমি কিন্তু সমাধান করতে পারি। আজিন বলে, না, এটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার, আর এটা আমাকেই করতে হবে। মিরি বলে, তুমি হয়তো জানোই না আমাদের কাছে কত পাওয়ার আছে, আমরা চাইলে অনেক কিছু করতে পারি। যাই হোক, তোমার যদি কখনো অ্যাক্ট্রেস হওয়ার ইচ্ছা হয় অন্য কারো কাছে যেও না, সরাসরি আমার কাছে চলে এসো। এই বলে মিরি এখান থেকে চলে যায়। এসব কথা শুনে জংহো তো আজিনকে বলে, জুনসু কি জানে তার গার্লফ্রেন্ড কিছুদিন পর সুপারস্টার হতে চলেছে? আজিন বলে, গার্লফ্রেন্ড? আমরা তো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নই। এটা জানতে পেরে জংহো অনেকটাই অবাক হয়ে যায়। এরপর আজিন যখন কাজ করছিল তখন জংহো এসে তাকে জিজ্ঞেস করে সে চলে আসার পর আর কিছু হয়েছিল কিনা। আজিন বলে, সেদিন আমার অনেক ভয় লাগছিল, তাই আমি আমার ফ্রেন্ডের বাসায় চলে গিয়েছিলাম, আর সকালে যখন বাসায় ফিরি তখন দেখতে পারি কেউ একজন বাসার দরজা ভেঙে ভেতরের সবকিছু এলোমেলো করে রেখেছে। এসব শুনে জংহো বলে, এখন তুমি কি করবে? জুনসু কি এই ব্যাপারে কিছু জানে? আজিন বলে, না, আমি তাকে কিছু জানাইনি, একটা দিনেরই তো ব্যাপার, কারণ সে কালকেই জাপান থেকে ফিরে আসবে। সে তার দাদুর সাথে জাপানে গিয়েছে, কিন্তু আসলে তো জুনসু ছিল জেলের মধ্যে। এই শুনে জংহো বলে, তাহলে তুমি আজকের রাতটা কি করবে? একটা কাজ করো, তুমি না হয় আমার বাসায় থাকো, আজকে রাতে আমার মিটিং আছে, মিটিং শেষে আমি মা বাবার বাড়িতে চলে যাব। তো এখানে আজিনের সহকর্মীটা সেদিন সুপার শপের কথাটা জংহোকে বলতে যায়, যে সে আজিনের সাথে সেই স্টকারটাকে দেখেছিল। কিন্তু এসব কথা শুনতে পেয়ে আজিন ইচ্ছে করেই তার হাতটা কেটে ফেলে, ফলে সবার মনোযোগ সেদিকে চলে যায়, আর ওই সহকর্মীটা এই কথাটা আর বলতে পারে না। আর এখানেই কিন্তু আমরা এই টুইস্টের ব্যাপারে জানতে পারি, আর সেটা হলো আজিন ওই দিন স্টকারকে মারার পর থেকে ওই স্টকারটা কখনো তাকে আর বিরক্ত করেনি, বরং আজিনই ইচ্ছে করে ওই স্টকারটার সাথে যোগাযোগ করেছে। সে সুপার শপে তাকে একটা লেটার দিয়েছিল, যার মাধ্যমে সে তার সাথে কন্ট্যাক্ট করেছিল, আর এখন সেই স্টকারটা যাই করছে এই সবকিছু আজিনের কথা মতোই করছে। যাই হোক, অন্যদিকে আজিনের বাবা যখন আজিনের বাসায় আসে তখন দেখতে পায় ঘরের সবকিছু এলোমেলো হয়ে আছে। এদিকে জংহো আজিনকে ট্যাক্সিতে উঠিয়ে দেয়, আর ড্রাইভারকে তার বাড়ির অ্যাড্রেস দিয়ে বলে সেখানে নিয়ে যেতে। কিন্তু আজিন গাড়িতে উঠেই ড্রাইভারকে তার বাড়ির অ্যাড্রেস দিয়ে সেখানে যেতে বলে, আর এরপর সে জংহোকে মেসেজ করে জানায় যে তাকে এখন প্রথমে তার বাসায় যেতে হবে, কারণ সেখানে তার পার্স এবং আইডিটা রয়ে গিয়েছে। তখন জংহো তাকে রিপ্লাই করে বলে, তোমার যদি কোনো সমস্যা হয় তাহলে সাথে সাথেই তুমি আমাকে কল করবে, আমি তোমার কাছে চলে আসবো। এরপর আজিন বাসায় ফিরে দেখতে পায় তার বাবা তার জন্য ওয়েট করছে। তার বাবা তাকে দেখে বলে, আমি অনেকক্ষণ ধরে তোমার জন্য ওয়েট করছি, আমি তো ভেবেছিলাম তুমি আসবেই না। আজিন বলে, আসবো না মানে? আমি তো এই দিনটার জন্য অনেক দিন ধরে অপেক্ষা করে আছি। আজিনের বাবা বলে, বেশি নাটক না করে আমাকে আমার টাকা দাও। আজিন বলে, দিব, অবশ্যই দিব, কিন্তু এর আগে আপনি আমার একটা রিকোয়েস্ট রাখেন। এই টুপিটা আমি আপনার জন্য অনেক শখ করে কিনেছি, ছোট থেকেই আমি ভেবেছি আমাদের বাবা মেয়ের সম্পর্কটা যদি ভালো হতো তাহলে কেমন হতো। তার বাবা অবাক হয়ে বলে, তোমার কি মাথা ঠিক আছে? আজিন বলে, এটা করা কি অনেক কঠিন? এটা পরলেই আমি আপনাকে টাকা দিয়ে দিব। এরকম মিষ্টি মিষ্টি কথা বলে সে তার বাবাকে টুপিটা পরিয়ে দেয়, আর সে তাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। এরপর আজিন গিয়ে সেই টাকার ব্যাগটা নিয়ে আসে, কিন্তু তার বাবা দেখে সেই ব্যাগের মধ্যে তো কোনো টাকাই নেই, টাকার বদলে সেখানে পেপার রাখা ছিল, যা দেখে আজিনের বাবা তো প্রচন্ড রেগে যায়, আর আজিনের মুখের উপর কাগজগুলো ছুঁড়ে মারে। আজিন তখন হাসতে হাসতে বলে, আপনি কি মনে করেছেন এত সহজে আমি আপনাকে টাকা দিয়ে দিব? সে আরো বলে, বাবা, আজকে আপনার যা ইচ্ছা আমার সাথে তাই করতে পারেন, আমাকে মেরে ফেলতেও পারেন। তার বাবা এইসব কথা শুনে তাকে বেধড়ক মারতে শুরু করে, আর বলে, আজকে তোকে মেরেই ফেলবো। এর মধ্যে আজিন জংহোকে কল করে দেয়। জংহো কলটা রিসিভ করলে আজিনকে মারার শব্দ শুনতে পায়, তাই সাথে সাথেই সে আজিনকে বাঁচানোর জন্য বের হয়। অন্যদিকে জুনসু জেল থেকে বেরিয়ে আসে, আর সেখান থেকে বের হতেই সে আজিনকে কল করতে থাকে, কিন্তু আজিন তখনও কলটা ধরছিল না। এদিকে আজিনের মার খেতে খেতে অবস্থা অনেক খারাপ হয়ে যায়। সে নিজে নিজেই বলতে থাকে, আমাকে আরেকটু ধৈর্য ধরতে হবে, তাহলেই সারা জীবনের জন্য এই কষ্ট থেকে মুক্তি পেতে পারবো। এসব ভেবে সে মার খেতে থাকে। আজিনের বাবা আজিনকে মারতে মারতে প্রায় অজ্ঞানী করে ফেলে। তখন তার বাবা আজিনের অবস্থা খারাপ
দেখে বলে, তুমি এত সহজে মরতে পারবে না, তোমার কাছ থেকে এখনো আমার অনেক টাকা ইনকাম করার বাকি আছে। এটা বলেই তিনি এখান থেকে চলে যেতে চায়, কিন্তু আজিন তো তাকে যেতে দেয় না। সে তার বাবার পা অনেক শক্ত করে ধরে রাখে, তাই তার বাবা তাকে আবারও মারতে থাকে আর তার পা দিয়ে গলায় চেপে ধরে। এই অবস্থায় আজিন নাটক করে বলে, আমি আপনাকে টাকা দিব। টাকার কথা বলে সে বাথরুমের দিকে ইশারা করে। তার বাবা মনে করে সেখানে হয়তো টাকা রাখা আছে, তাই তিনি ওয়াশরুমে চলে যায়। আর আজিন সুযোগ বুঝে সেখানে থাকা পেপার স্প্রেটা বের করে আর তার বাবার মুখের উপরে স্প্রে করে দেয়। আসলে আজিন তার বাবাকে কোনো মতে এখানে আটকে রাখতে চাচ্ছিল, কিন্তু তার বাবা তো এইসবে আরো বিরক্ত হয় আর তার চুল ধরে তাকে মারতে থাকে। এদিকে জংহো ততক্ষণে চলে এসেছিল। তার বাবা পা দিয়ে তার হাতের আঙ্গুলগুলো ভেঙে দেয়, আর এত মার খেয়েও আজিন হাল ছাড়ে না। সে ধীরে ধীরে বাতির কাছে গিয়ে ল্যাম্পের তারটা ছিঁড়ে ফেলে, যাতে জংহো এসে ভালো করে তার বাবাকে দেখতে না পেয়ে মারতে থাকে। তখন তার বাবা তাকে প্রায় মেরেই ফেলবে, ঠিক সেই মুহূর্তে জংহো ঘরে ঢুকে পড়ে আর আজিনের বাবাকে আজিনের সাথে জবরদস্তি করতে দেখতে পায়। তখন জংহো মনে করে এটা হয়তো সেই স্টকার, কারণ আজিনের বাবা তখন সেই টুপিটাই পরেছিল যেই টুপিটা স্টকার পরতো। তখন জংহো আর আজিনের বাবার মধ্যে অনেক ফাইট হয়, আর এক পর্যায়ে রেগে গিয়ে সে বেসবল ব্যাটটা দিয়ে আজিনের বাবার মাথায় জোরে আঘাত করে। ফলে আজিনের বাবার মাথা ফেটে রক্ত পড়তে শুরু করে, যেটা দেখে জংহো অনেকটা ঘাবড়ে যায়, কারণ সে কাউকে খুন করার পক্ষে ছিল না। তাই জংহো কি করবে বুঝতে না পেরে এখান থেকে চলে যায়। এই সুযোগে আজিন নিজেই সেই ব্যাটটা হাতে নিয়ে একের পরে এক তার বাবার মাথার উপরে আঘাত করতে থাকে। আর তাকে যখন সে মেরে ফেলে, ঠিক সেই মুহূর্তে জুনসু সেখানে উপস্থিত হয় আর জংহোকে সেখান থেকে বের হতে দেখে জুনসু বুঝে যায় আজিন যা পরিকল্পনা করেছিল সেটা সফল হয়েছে। এরপর আমরা আজিনকে দেখতে পাই, সে রুম থেকে বের হয়ে কান্না করে পুলিশকে কল করে বলে, আপনারা তাড়াতাড়ি চলে আসেন, আমার বাবার অবস্থা খুবই খারাপ, তার অনেক রক্ত পড়ছে। এই বলে কলটা কেটে দিয়ে সে পাগলের মতো জোরে জোরে হাসতে থাকে। তখন আজিন রুমে ঢুকে দেখতে পায় তার বাবা এখনো বেঁচে আছে। সে তার কাছে সাহায্য চাইছিল। আজিন বলে, আমি ভাবতে পারিনি আপনি এখনো বেঁচে আছেন। সে তার বাবাকে বলে, আজকে আমি যা হয়েছি সবটাই শুধুমাত্র আপনার কারণে। আপনি আমার শৈশব নষ্ট করে দিয়েছেন, এখন আপনাকে শাস্তি পেতেই হবে। আমার জীবন আপনি ধ্বংস করে দিয়েছেন, এখন নিজের জীবন দিয়ে সেটার ক্ষতিপূরণ দিন। আর দেখতে দেখতে কিছুক্ষণ পরেই তার বাবা তার সামনে ছটফট করতে করতে মারা যায়। আজিন তখন তার বাবার মাথা থেকে সেই টুপিটা খুলে কেটে ওয়াশরুমে গিয়ে সেটা ফ্ল্যাশ করে দেয়। একটু পর ঘটনাস্থলে পুলিশ আসে আর সবকিছু ইনভেস্টিগেশন করতে শুরু করে। তারা আজিনের সাক্ষীতে জংহোকে অ্যারেস্ট করে নিয়ে যায়। আজিন তখন হসপিটালে ভর্তি ছিল। তার অবস্থা যখন একটু ভালো হয়, তখন ডিটেকটিভ এসে তাকে প্রশ্ন করতে থাকে যে সেদিন রাতে কি হয়েছিল। অন্যদিকে জংহোকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল। জংহো বলে, আমি জানতাম না সেই লোকটা আসলে আজিনের বাবা, আমি ভেবেছিলাম সে ওই স্টকারটা যে আজিনকে স্টক করত। ডিটেকটিভ তাকে জিজ্ঞেস করে, তুমি অন্ধকারের মধ্যে কিভাবে বুঝতে পারলে যে ওই লোকটা স্টকার? জংহো বলে, কারণ সেই লোকটার পোশাক স্টকারের মতোই ছিল, সে ওই স্টকারের মতোই মাথায় একটা টুপি পরেছিল। ডিটেকটিভ বলে, কিন্তু আমরা ঘটনাস্থলে কোনো টুপি খুঁজে পাইনি। এই শুনে জংহো অবাক হয়ে যায়। জংহোর কথা শুনে ডিটেকটিভ ঘটনাস্থলের ছবিগুলো আবারও চেক করে আর বলে, দেখুন এখানে কোথাও কোনো টুপির ছবি নেই। এদিকে আজিনকে যখন টুপির ব্যাপারে জিজ্ঞেস করা হয়, আজিন বলে, আমি জানি না আমার বস কি বলছে, সেদিন আমার বাবার মাথায় তো কোনো টুপি ছিল না। ডিটেকটিভ জংহোকে জিজ্ঞেস করে, আপনি আজিনের বাবাকে মারার পর বাসায় কেন ফেলে গিয়েছিলেন? তখনই আমরা সেদিনের আরেকটা ফ্ল্যাশব্যাক দেখতে পাই। আসলে জংহো আজিনের বাবাকে একবার মারার পরই ইমার্জেন্সি নাম্বারে কল করতে যায়, কিন্তু আজিন তাকে রিকোয়েস্ট করে বলে সে যেন ইমার্জেন্সি নাম্বারে কল না করে। জংহো তখন বলে, স্টকার হোক বা যেই হোক না কেন, তার মাথা থেকে প্রচুর রক্ত পড়ছে, তার এখন ট্রিটমেন্টের দরকার। ঠিক তখনই আজিন বলে ওঠে, প্লিজ আপনি কাউকে কল করবেন না, এই লোকটা কোনো স্টকার না, তিনি আমার বাবা। এই কথা শুনে জংহো সেখানে একদম শকড হয়ে যায়। সে যখন জানতে পারে যে এটা কোনো ক্রিমিনাল না, সে ভুল করে আজিনের বাবাকেই মেরেছে, এই ঘটনায় সে অনেক ঘাবড়ে যায়। তখনই আজিন নাটক করতে শুরু করে দেয়। সে কান্না করে বলতে থাকে, আপনি এটা কি করেছেন? আপনি আমার বাবাকেই মেরে ফেলেছেন। জংহো বলে, আমি তো কিছুই জানতাম না, আমি ভেবেছি সে ওই স্টকার। আজিন বলে, আপনি এখান থেকে দ্রুত পালিয়ে যান, আমি সবকিছু হ্যান্ডেল করে নিব। আপনি এখানে থাকলে সিচুয়েশন আরো খারাপ হবে, আমি নিজেই ইমার্জেন্সি নাম্বারে কল করছি, আপনি প্লিজ এখান থেকে চলে যান। এই বলে আজিন তাকে সেখান থেকে বের করে দেয়। জংহো কি করবে বুঝতে না পেরে সেখান থেকে চলে যায়। তবে জংহো ওখান থেকে চলে যেতেই আজিনের মুখের এক্সপ্রেশন একদম বদলে যায়। বর্তমানে ডিটেকটিভ বলতে থাকে, আপনি এটাই সব থেকে বড় ভুল করেছেন, তখন সেখান থেকে পালিয়ে যাওয়াটা আপনার একদমই উচিত হয়নি, কারণ হতে পারে তার বাবা তখনও বেঁচে ছিল। জংহো তখন অনুতপ্ত হয়ে বলছিল, আমি জানি না তখন আমার কি হয়েছিল। সে কান্না করে বলে, আমি কিভাবে এমন একটা কাজ করতে পারলাম? তখন আমার এমন মনে হচ্ছিল যে কেউ আমাকে জাদু মন্ত্রের মাধ্যমে বশ করে রেখেছিল, মনে হচ্ছে আমি কারো মাস্টার প্ল্যানের পাপেট ছিলাম। এরপর ডিটেকটিভ আজিনের কাছে এসে বলে, আপনার বাবার সাথে ঘটনাটা ঘটেছিল 9টা থেকে 10:30টার মধ্যে, কিন্তু আপনি আমাদেরকে কল করেছেন রাত 3টায়, এতক্ষণ আপনি কি করেছেন? আজিন বলে, আমার বাবা আমাকে প্রচুর মেরেছিল, এজন্য আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম।
যখন আমার জ্ঞান ফিরে তখনই আমি আপনাদের কল করি, এরপর আবারও জ্ঞান হারাই। এটা বলে সে অসুস্থতার নাটক করতে শুরু করে আর বলে আমার শরীর এখন ভালো লাগছে না, তাই আমি এখন আর কথা বলবো না। তখনই ওই ডিটেকটিভের কাছে একটা নাম্বার থেকে কল আসে, আর ওই কলটা করেছিল পিবি এজেন্সি থেকে, যে এজেন্সি আবারও জংহকে গলফ খেলায় ফিরিয়ে নিতে চাইছিল। এজেন্সি থেকে কল পেয়ে ডিটেকটিভ কথা বলার জন্য বাইরে চলে যায়। আর আজিনের এই পিবি এজেন্সির নাম শুনে কিছু একটা সন্দেহ হয়, কারণ এই এজেন্সি সম্পর্কে সে আগেও শুনেছে, তাই সে লুকিয়ে তাদের কথা শুনছিল। ডিটেকটিভ এজেন্সিকে বলে যে তারা আজিনের বাবার মৃত্যুর দায় আজিনের উপরেই চাপিয়ে দিবে। তারা কেসটাকে এমন ভাবে সাজাবে যেন মনে হয় আজিন তার বাবার অত্যাচারে অতিষ্ঠ হয়ে তার বাবাকে মেরে ফেলেছে। তখন আজিন বুদ্ধি করে তাদের এই সমস্ত কথা রেকর্ড করে নেয়। তখন আমরা সেখানে জুনসুকেও দেখতে পাই, সেও ডিটেকটিভদের সব কথা শুনতে পেয়েছিল। এজন্য জুনসু তখন ওই ডিটেকটিভের পিছু করতে থাকে। এরপর যখন সে পার্কিং লটে ছিল তখন এক ব্যক্তি এসে তাকে অনেকগুলো টাকা দিয়ে যায়, আর এই জিনিসটা আজিনও দেখতে পায়, আর সে এটার ছবি তুলে নেয়। এরপর তারা যেভাবে প্ল্যান করে ঠিক সেভাবেই নিউজ প্রচার করে। এদিকে জুনসুর মা আজিনের বাবার মার্ডারের নিউজটা দেখতে পেয়ে জুনসুকে কল করে, কিন্তু জুনসু কল রিসিভ করে না। আমরা দেখতে পাই সে তখনও এই ডিটেকটিভকে ফলো করছিল, আর ওই ডিটেকটিভ আবারও আজিনের অ্যাপার্টমেন্টে আসে আর আবারও তার ঘর সার্চ করতে থাকে। তখন সে কমোডের মধ্যে টুপির কিছু টুকরো দেখতে পায়। অন্যদিকে আজিনকে হসপিটাল থেকে ডিসচার্জ করা হয়, সে চলে যাচ্ছিল, আর তখনই সেখানে পুলিশ এসে তাকে অ্যারেস্ট করে নিয়ে যায়। জুনসু তখন সেখানেই দাঁড়িয়ে এসব দেখছিল, আজিনও তার দিকে তাকিয়েছিল। এদিকে জংহকে তার এজেন্সির সিইও বোঝায় আর বলে তার কেসটা মেয়েটার উপরে চাপিয়ে দিবে, তাই সে যেন আদালতে বলে যে সে শুধু নিজেকে বাঁচানোর চেষ্টা করেছে, কিন্তু হত্যাটা ওই মেয়েটাই করেছে। কিন্তু জংহো শুধু আজিনকে নিয়ে চিন্তা করছিল যে এরপর আজিনের সাথে কি হবে। এই দেখে তারা তাকে ভালোভাবে বোঝায় যে এই সময়ে সে ওই মেয়ের কথা কেন ভাবছে, তারা তাকে ফিরিয়ে আনতে চাচ্ছে। এই ঘটনায় তার লাইফ আর ক্যারিয়ার নষ্ট হয়ে যাবে, তাই সে যেন এইসব ভাবা বাদ দেয়। এরপর আমরা লিনা নামের একজন অ্যাক্ট্রেসকে দেখতে পাই। সে ড্রিঙ্কস করে কার চালাতে গিয়ে একটা অ্যাক্সিডেন্ট করে ফেলে। আর লিনা সেই লংস্টার এজেন্সিতে কাজ করে, যেটার সিইও মিস মিরি। আর মিরির ম্যানেজার তাকে বলছিল যে লিনার ম্যানেজার সিয়ংই এটা নিজের কাঁধে নিয়ে নেবে, এজন্য তাকেও পুলিশ স্টেশনে আসতে হয়, আর পুলিশ তাকে জেরা করতে থাকে। তখন আমরা দেখি ওই একই জায়গায় আজিনকে আনা হয়েছে আর তার ফোন জমা নেওয়া হয়। এরপর লিনা যখন ওখান থেকে চলে যাচ্ছিল তখন আজিন ওখানেই বসেছিল। এরপর তাকেও নিয়ে যাওয়া হয় ইন্টারোগেট করতে। ডিটেকটিভ তাকে বলে তোমাকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল তুমি স্পষ্ট বলেছিলে তোমার বাবা সেদিন কোনো টুপি পরেনি, কিন্তু তুমি তো সেই টুপিটা টুকরো টুকরো করে ওয়াশরুমে ফ্ল্যাশ করে দিয়েছিলে। আমরা তোমার ওয়াশরুম থেকে এই টুপির অংশটা পেয়েছি, আর তুমি বলেছিলে তোমার বস জংহো তোমার বাবাকে একবার মেরেছিল, সে একবার মেরে সেখান থেকে পালিয়ে গিয়েছিল, কিন্তু রিপোর্টে আসছে তোমার বাবার মাথায় একাধিকবার আঘাত করা হয়েছে। যদি জংহো তাকে একবার আঘাত করে তাহলে বাকি আঘাতগুলো কে করেছে? আজিন তখন অনেকটাই ভয় পেয়ে যায়। কিছুক্ষণ পর সে শান্তভাবে বলে আমার একটা লেডি অফিসারের দরকার, কারণ আমার পিরিয়ডস শুরু হয়েছে। বাইরে গিয়ে সে তার ফোনটা ওই লেডি অফিসারকে দিয়ে বলে আপনি কি আমার ফোনটা একবার চেক করতে পারবেন, বিশেষ করে অডিও রেকর্ডিং। এরপর ওই অফিসার রেকর্ডিংটা শোনে যেখানে ওই ডিটেকটিভ আজিনকে ফাঁসানোর কথা বলছিল। এদিকে ওই ডিটেকটিভের কাছে হঠাৎ করেই তার সিনিয়র আসে আর তার কার চেক করতে চায়, কিন্তু তারা সেখানে টাকার বদলে ভিটামিন ড্রিঙ্কস খুঁজে পায়, কারণ সে আগেই টাকা সরিয়ে রেখেছিল। ডিটেকটিভ যখন জানতে পারে আজিন এইসব করেছে তখন সে আজিনের উপর প্রচন্ড রেগে যায় আর আজিনকে গিয়ে বলে আমার পিছনে লাগার সাহস তোমার কিভাবে হলো? এখন আমার যাই হয়ে যাক না কেন আমি তোমাকে মার্ডারার প্রমাণ করেই ছাড়বো। পরের সিনে জুনসুকে দেখতে পাই, সে তার মাকে বলে আমি এক জায়গায় যাচ্ছি। তার মা জিজ্ঞেস করে তুমি কি আবার ওই আজিনের কাছে যাচ্ছ? জুনসু বলে না, আজিনের সঙ্গে আমার আর কোনো সম্পর্ক নেই, কিন্তু সে আজিনকে বাঁচানোর জন্য অন্য একটা প্ল্যান করছিল। এদিকে পুলিশ স্টেশনে আজিনের সঙ্গে দেখা হয় মিরির ম্যানেজারের। সে বলে তুমি যদি আমাদের অফারটা গ্রহণ করো আর অ্যাক্ট্রেস হও তাহলে আমরা তোমাকে এইসব ঝামেলা থেকে বের করে আনতে পারবো। আজিন বলে তোমরা আমাকে সাহায্য করতে চাইছো কারণ তোমরা পরে আমাকে দিয়ে প্রফিট লাভ করতে চাও। সে বলে আমি শুনলাম তারা তোমাকে প্রসিকিউশনের কাছে হ্যান্ড ওভার করবে, তুমি হয়তো জানো না আমাদের কাছে কত ক্ষমতা আছে, তাই আমাদের যা করার এখনই করতে হবে। অন্যদিকে পুলিশ ওই ক্যাফের আরেকজন কর্মচারীর কাছে যায়। সে বলে একটা স্টকার ছিল ঠিকই, কিন্তু আমি একদিন দেখেছিলাম সুপার শপে আজিন আর সেই স্টকারটা একসাথে হাঁটছে, আর আজিনকে দেখে তখন একদমই মনে হচ্ছিল না যে সে ওই স্টকারকে দেখে ভয় পাচ্ছে, বরং সে ওই স্টকারের সাথে স্বাভাবিকভাবেই আচরণ করছিল। তারা সিসিটিভি ফুটেজেও এই ব্যাপারটা দেখতে পায়। এদিকে জুনসু পুলিশ স্টেশনে এসে বলে আমি আজিনের বাবাকে মেরে ফেলেছি, আমি একসময় তার সৎ ভাই ছিলাম, কিন্তু এখন আমরা অচেনা, কিন্তু আমি আজিনকে নিয়মিত স্টক করে যেতাম। সেখানে থাকা আরেকজন পুলিশ এটা বিশ্বাস করে, কারণ কিছুদিন আগেই আজিন তাকে স্টকিং এর কেসে ফাঁসিয়ে দিয়েছিল, এমনকি জুনসু জেলও খেটেছে। জুনসু বলে আজিনের বাবা একটা শয়তান, সে সব সময় তাকে অত্যাচার করত। আমি জেল থেকে বেরিয়ে প্রথমেই ওই মোটেলে খুঁজতে গিয়েছিলাম যেখানে আজিনের বাবা থাকতো, কিন্তু তাকে ওখানে পাইনি, তাই আমি তার ড্রিঙ্কসে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েই তাকে
মেরে ফেলার জন্য, কিন্তু সে আসছিল না বলে তাকে খুঁজতে আমি আজিনের বাড়িতে চলে যাই। সেখানে গিয়ে দেখি আজিন অজ্ঞান হয়ে পড়ে আছে আর তার বাবাকে কেউ আগেই আহত করে ফেলে গেছে। তাকে দেখে আমার প্রচন্ড রাগ হয়, এজন্য বেসবল ব্যাট দিয়ে আমি তার মাথায় বারবার আঘাত করে তাকে মেরে ফেলি। এইসব শুনে ডিটেকটিভের তার উপরে কিছুটা সন্দেহ হয়। সে বলে, আমার মনে হচ্ছে তুমি মেয়েটাকে বাঁচানোর জন্য এইসব বলছো। জুনসু বলতে থাকে, না এটাই সত্যি, তার বাবাকে সত্যি আমি মেরে ফেলেছি, আমাকে আপনারা গ্রেফতার করুন, এখানে আজিনের কোনো দোষী নেই। এরপর তারা আজিনকে ছেড়ে দেয়, যা দেখে আজিন অবাক হয়ে যায়। তখন পুলিশ অফিসার তাকে জানায়, আপনাকে যে স্টক করতো সেই জুনসু এসে স্বীকার করেছে যে সে ওই দিন আপনার বাড়িতে ছিল আর সেই আপনার বাবাকে মেরে ফেলেছে। এরপর আজিন বাইরে বেরিয়ে আসে। তখন আমরা একটি ফ্ল্যাশব্যাক দেখতে পাই। আজিন প্রচন্ড রেগে তার বাবার মাথার উপরে জোরে জোরে আঘাত করেছিল, যতক্ষণ পর্যন্ত না তার বাবা একেবারে শেষ হয়ে যায়। এরপর আজিন ওখানেই বসে অজ্ঞান হয়ে যায়। তখন জুনসু সেখানে এসে এইসব দেখে সে সবকিছু বুঝতে পারে। তখনই সে ওয়াশরুম থেকে পানির শব্দ শুনতে পায়। সেখানে গিয়ে আজিনের ফেলে রাখা টুপির টুকরোগুলো দেখতে পায়। এটা দেখে সে বুঝতে পারে কেন সেদিন আজিন ওই স্টকারকে মেরে তার টুপিটা নিয়ে এসেছিল। সে তখন আবারও ঠিকভাবে সেটা ফ্ল্যাশ করে দেয় আর সবকিছু মুছে পরিষ্কার করে দেয় যেন কোনো প্রমাণ না থাকে। তারপর সে বেসবল ব্যাটটা মুছে ফেলে যেন আজিনের ফিঙ্গারপ্রিন্ট না থাকে। এরপর সে নিজে ব্যাট দিয়ে আজিনের বাবার মাথায় আঘাত করে। আর তখনই সে আজিনের বাবার পকেটে ওই মোটেলের চাবি রিংটা খুঁজে পেয়েছিল আর এরপরেই সে মোটেলে গিয়েছিল। কিন্তু এরপরে পুলিশের হাতে আরো একটা নতুন তথ্য আসে। জুনসু তাদেরকে বলেছিল সে জেল থেকে বেরিয়ে প্রথমে মোটেলে গিয়েছিল আজিনের বাবাকে খুঁজতে, তারপর আজিনের কাছে গিয়েছিল। কিন্তু জুনসু পুলিশকে যে সময়ের কথা বলেছে এই দুটা সময়ের সাথে কোনো মিলই নেই। এরপর তদন্ত করে জানা যায় আজিনের বাবার মৃত্যুর পর জুনসু তার বাবাকে খুঁজতে মোটেলে গিয়েছিল যেন প্রমাণ তার দিকে যায়, কিন্তু সে রাত 3টার দিকে মোটেলে গিয়েছিল আর এই সময়ে তো আজিনের বাবা অলরেডি মারা গেছে। সে বলে, তাছাড়াও তুমি সেই স্টকার নও। তারা বুঝতে পারে যে জুনসু সবকিছু মিথ্যা বলেছে। জুনসু তখন রেগে পুলিশ ইন্সপেক্টরকে চেপে ধরে আর বলতে থাকে, আমি তাকে মেরেছি, আজিন কোনো ভুল করেনি, সে অনেক কঠিন জীবন পার করেছে, আমি তাকে ভালোবাসি, আপনারা প্লিজ আজিনকে ছেড়ে দিন। জুনসু পুরো সাইকো হয়ে গেছিল, মানে সে ভালোবাসায় পাগল হয়ে গেছিল। এরপর তারা তাকে ধরে নিয়ে যায়। অন্যদিকে আজিন মিরির সাথে দেখা করতে আসে। মিরি তাকে বলে, আমরা এমন একটি দেশে বাস করি যেখানে ক্ষমতা থাকলেই নিজের নাম এইসব থেকে ক্লিয়ার করা যায়, আমি ইতিমধ্যেই ওই পুলিশ ইন্সপেক্টরকে ধরিয়ে দিয়েছি। মিরি তাকে বলে, আমি তোমাকে সমস্ত বিপদ থেকে মুক্ত করব আর তোমার বন্ধু জুনসুকে ছাড়িয়ে আনবো, কিন্তু আমার একটা শর্ত আছে, তুমি এখন থেকে জুনসুর থেকে দূরে থাকবে। আজিন বলে, কেন, এটার সাথে এজেন্সির কন্ট্রাক্টের কি সম্পর্ক? মিরি বলে, কারণ সে এখন তোমার অতীত, যখন তুমি বড় একজন সেলিব্রিটি হবে মানুষ তোমার অতীত খুঁজে বের করতে চাইবে, আর তখন যদি তোমাদের সম্পর্কটা প্রকাশ হয় তখন সবাই জেনে ফেলবে অতীতে কি ঘটেছিল, যা তোমার ক্যারিয়ার নষ্ট করে ফেলবে। তোমার প্রত্যেকটা কথা, তোমার চালচলন, পোশাক আশাক সবকিছু তোমাকে ভেবে চিন্তে করতে হবে। আজিন তখন শান্তভাবে বলে ওঠে, আপনি না বললেও আমি আজকের পর থেকে জুনসুর সাথে কোনো সম্পর্ক রাখতাম না। এরপরেই আমরা দেখি মিরি আজিনের ওই কেসের ফাইলটা এনে সেটা তার ডেস্কের লকারে রেখে দেয়। এরপরের সিনে জুনসু আজিনের কাছে আসে আর তার কাছে বসে কষ্ট নিয়ে বলে, তুমি এটা কেন করলে? এটা খুবই বিপজ্জনক ছিল, তুমি এখানে মারা যেতে পারতে। আজিন তখন বলে, আমার বাবার কবল থেকে বের হওয়ার এই একটা মাত্রই রাস্তা ছিল, এই জন্যই তোমাকে বলেছিলাম এইসব থেকে দূরে থাকতে। জুনসু বলে, তুমি তো এই প্রতিশোধ নিতে গিয়ে অন্য একটা লোকের জীবন নষ্ট করে দিলে, তুমি শুধুই তাকে ব্যবহার করেছো। জুনসু চিৎকার করে বলে, লোকটা তোমায় সাহায্য করতে এসেছিল। আজিন বলে, আমি তাকে কোনো কিছু করতে জোর করিনি, সে ইচ্ছা করেই করেছে। জুনসু বলে, তুমি ইনডিরেক্টলি তাকে জোর করেছো এটা করতে। তখন আজিন চিৎকার করে বলে, তোমার কি আমার বসের জন্য অনেক মায়া হচ্ছে? কিন্তু আমার তার উপরে দয়া হচ্ছে না, কারণ আমি শুধু নিজেকে নিয়ে চিন্তা করি। আমার সাথে আজ পর্যন্ত যা যা হয়েছে এরপর আমার আর কাউকে নিয়েই চিন্তা হয় না। আমার সাথে এত কিছু হওয়ার পরেও আমি কেন অন্যদের কষ্ট কেয়ার করতে যাব? আর তোমার কি মনে নেই তোমার মা আমাকে কিভাবে বাড়ি থেকে বের করে দিয়েছিল? জুনসু তাকে শান্ত করার চেষ্টা করতে থাকে আর বলে, আমি সবসময় তোমার পাশে থেকে আমার মায়ের এই পাপের ঋণ শোধ করতে চাই। আজিন বলে, এই জন্যই কি হত্যার দায় নিজের কাঁধে নিতে চেয়েছো? কিন্তু আমি তো এর থেকেও আরো বেশি কিছু চাই, এটা পর্যাপ্ত নয়, তাই তুমি আমার থেকে দূরে থাকো। এসব শুনে জুনসু বলে, একদিন তোমাকে এই সব কিছুর ফল ভোগ করতে হবে, শুধুমাত্র নিজের স্বার্থ হাসিলের জন্য নিরপরাধ মানুষকে তুমি কষ্ট দিয়ে যাচ্ছ। সে তাকে জড়িয়ে ধরে বলে, কিন্তু যাই হয়ে যাক না কেন আমি সব সময় তোমার পাশেই থাকবো, কখনোই তোমাকে ছাড়বো না, কারণ আমি তোমার সেই দিনের শাস্তি ভাগ করে নিতে চাই। মানে সিরিয়াসলি এতটা ভালো কেউ কাউকে বাসতে পারে? তো আজিন বলে, তুমি কখনোই বুঝতে পারবে না আমি কেমন ফিল করি, কারণ তুমি আমার জুতায় চলো না। আজিন তখন তার দিকে তাকিয়ে বলে, আমার সঙ্গে থাকার আর কোনো দরকার নেই তোমার, আমি এখন এমন এক জায়গায় চলে যাব যেখানে কেউ আমাকে ছুতে পারবে না। জুনসু তখন কান্না করে বলে, ওইখানে গেলে তোমার খুবই একা লাগবে। আজিন হেসে বলে, আমি সবসময় একাই ছিলাম। এই বলে সে চলে যায় আর জুনসু তার জন্য প্রচন্ড কান্না করতে থাকে। এরপরের সিনে দেখতে পাই আজিন কয়েক বছরের মধ্যে অনেক বড় একজন সেলিব্রিটি হয়ে যায়। সব বিলবোর্ডে তার ছবি ছিল আর জেলখানার ভিতরে বসে জংহো আজিনের মুভি দেখছিল, কারণ মিরি আজিনকে বাঁচিয়ে মার্ডারের দায়ে জংহোকে ফাঁসিয়ে দিয়েছিল।
ছিল। এরপর আমরা ইনগং নামের কোরিয়ার একজন ফেমাস অ্যাক্টরকে দেখতে পাই। তারা বুসান ফিল্ম ফেস্টিভ্যালের ইভেন্টে এসেছিল। আর এখানে আমরা ইনগং এর সাথে আজিনকেও দেখতে পাই, কারণ ইতিমধ্যেই আজিন কোরিয়ায় অনেক ফেমাস অ্যাক্ট্রেস হয়ে গেছে। মিরির এজেন্সি চেষ্টা করছিল আজিনকে লাইমলাইটে আনার জন্য, তাই তারা তাদেরই জনপ্রিয় অভিনেতা ইনগং এর সাথে আজিনকে এখানে পাঠিয়েছে। আমরা দেখতে পাই তারা দুজন একসাথে রেড কার্পেটে হাঁটছিল, আর এখানে তাদের মধ্যে ছোট একটা ইনসিডেন্ট ঘটে। আজিন তার পোশাকের সঙ্গে আটকে যায়। তখন ইনগং এটা দেখতে পেয়ে সেখানে হিরোর মতো করে আজিনকে হাত ধরে নিয়ে যায়, আর এই ব্যাপারটা সাথে সাথেই ভাইরাল হয়ে যায়। তারা একসাথে রেড কার্পেটে হাঁটতে থাকে, আর তারা দুজনে স্টেজে গিয়ে স্পিচ দেয়। এদিকে জুনসুকে দেখি সে একটি টিভি স্ক্রিনে আজিনের কথাগুলো শুনতে থাকে। তখন আমরা জেওকেও দেখতে পাই, সে জেল থেকে ছাড়া পেয়ে গেছে। সে আজিনকে দেখে অনেক খুশি হয়ে যায়। পরের দিন ইনগং এর সাথে আমরা সেই অ্যাক্ট্রেসকে দেখতে পাই যার নাম হলো লিনা। লিনাও অনেক ফেমাস একজন অ্যাক্ট্রেস ছিল। আসলে লিনা আর ইনগং এর রিলেশনশিপ ছিল, তবে এখন তাদের ব্রেকআপ হয়ে গিয়েছে। ইনগং লিনার সাথে রিলেশনশিপ রাখতে চাচ্ছিল না, কিন্তু লিনা এখনো ইনগং এর পিছু ছাড়ছিল না। সে না বলেই ইনগং এর বাসায় চলে আসে। এতে করে ইনগং অনেকটা রেগে যায় আর বলে, আমাদের দুজনের ব্রেকআপ হয়ে গিয়েছে, তুমি কেন বারবার আমার বাসায় আসো? লিনা বলে, এই হাত দিয়েই তুমি আজিনকে ধরেছো তাই না? তুমি জানো না আজিন কেমন? সে শুধু ভদ্র সাজার নাটক করে, সে অনেক শয়তান। ইনগং বলে, তুমি এখানে কেন এসেছো সেটা বলো। আমি তোমার সঙ্গে সম্পর্কটা রাখতে চাই না। আমি অনেকদিন ওয়েট করেছি তোমার ব্যাপারটা মেনে নেওয়ার জন্য, কিন্তু তুমি কিছুতেই মেনে নিচ্ছ না। তুমি আমার পিছু ছেড়ে দাও, এটাই ভালো হবে। লিনা তাকে জড়িয়ে ধরে সরি বলতে থাকে। ইনগং তাকে ছাড়িয়ে চলে যায়। তবে তাদের দুজনের ব্রেকআপের কথা এখনো অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট করা হয়নি, আর তারা দুজন মিরির এজেন্সি থেকেই কাজ করে। যাই হোক, পরের দিন একটা শুটিং এর দৃশ্য দেখতে পাই, যে দৃশ্যে লিনা গাড়ির মধ্যে বসে থাকবে আর আজিন বৃষ্টিতে ভিজে তার কাছে এসে সাহায্য চাইবে। কিন্তু গতকাল আজিন ইনগং এর হাত ধরে ফিল্ম ফেস্টিভ্যাল হেঁটেছে, তাই লিনা আজিনের উপর প্রচন্ড রেগেছিল। আর সেই রাগ সে আজিনের উপর ঝাড়তে থাকে আর বলে, তুমি কি রিহার্সেল করনি? এইভাবে সে একই সিন আজিনকে দিয়ে অনেকবার করায়। আজিন যত ভালো করে অভিনয় করুক না কেন, লিনা সবাইকে বলছিল আজিন একদমই অ্যাক্টিং করতে পারে না। আর অনেকক্ষণ ধরে বৃষ্টিতে ভেজার কারণে আজিনের অবস্থা খারাপ হয়ে যায়। লিনার এসব কর্মকাণ্ড সেটে থাকা ডিরেক্টর সহ সবাই খেয়াল করছিল, কিন্তু লিনা যেহেতু অনেক বড় সেলিব্রিটি ছিল, তাই কেউ কিছুই বলতে পারছিল না। শেষে লিনা শুটটাই করতে চাইছিল না, সে এখান থেকে চলে যেতে চায়। তাই ডিরেক্টর আজিনের কাছে অনুরোধ করে বলে, লিনার সাথে তার যত ব্যক্তিগত সমস্যা আছে সেগুলো যেন সে মিটিয়ে ফেলে, কারণ তারা যদি শুটিং টাইম মতো কমপ্লিট করতে না পারে তাহলে তাদের অনেক লস হয়ে যাবে। এরপরে ইনগং মিরির কাছে আসে, আর আমরা জানতে পারি লিনার কাছে এতদিন যেসব বড় বড় ব্র্যান্ড ছিল এই সবগুলোতে এখন আজিন কাজ করছিল, আর এই সব কিছু করছিল মিরি। শুধু তাই না, ফিল্ম ফেস্টিভ্যালে যা কিছু হয়েছিল, আজিনের পড়ে যাওয়া, ইনগং তাকে ধরে নিয়ে যাওয়া, এই সব কিছু ইনগং মিরির কথাতেই করেছিল, যাতে করে আজিন লাইমলাইটে আসতে পারে। তাই ইনগং মিরিকে বলে, তুমি যা যা বলেছো আমি সবকিছুই করেছি, এখন তুমি তোমার কথা রাখো। এখন সবাইকে বলে দাও যে আমি আর লিনা সম্পর্কে নেই। মিরি বলে, আরেকবার ভেবে দেখো, কারণ এমনটা করলে তোমারই লস হবে। তোমার কাছে থেকে অনেক কাজ হাতছাড়া হয়ে যাবে, কারণ তোমার সাথে এখন যারা কাজ করছে তারা শুধু কাপলদেরকেই কাজ দেয়। ইনগং বলে, যত টাকা লস হয় হবে, আমি তাতেও রাজি আছি। মিরি বলে, ঠিক আছে, তুমি যেটা বলবে সেটাই হবে। তখনই মিরির ম্যানেজার তাকে কল করে জানায় লিনা শুটিং সেটে এসব কর্মকাণ্ড করে বেড়াচ্ছে। তখন মিরি রেগে তাড়াতাড়ি করে সেখানে চলে আসে, আর লিনাকে বলে, চুপচাপ শুটিংটা শেষ করে ফেলো, তা না হলে তোমার সিক্রেট আমি সবার সামনে ফাঁস করে দিব। লিনা তখন বারবার তাকে সরি বলতে থাকে, আর এর জন্য লিনাকে মিরির কথা শুনতে হয়, না হলে তো তার ক্যারিয়ারই শেষ হয়ে যাবে। লিনাকে এত ভয় পেতে দেখে আজিন তো অবাক হয়ে যায়। সে তার ম্যানেজারের কাছে জিজ্ঞেস করে, মিরি লিনাকে কি এমন বলেছে যে লিনা এতটা ভয় পেল? তার ম্যানেজারের নাম হলো সিওংই। সিওংই কিছুদিন আগে লিনার ম্যানেজার ছিল, তবে সে বর্তমানে আজিনের ম্যানেজার, আর সেই একবার লিনার অ্যাক্সিডেন্টের দায় নিজের কাঁধে নিয়েছিল। সে বলে, মিরির কাছে প্রত্যেকেরই একটা করে ফাইল থাকে, যার মধ্যে তাদের অতীতের যত কালো অধ্যায় থাকে সেই সবকিছু লেখা থাকে, আর সেই ফাইল দিয়ে সে সবাইকে কন্ট্রোল করে, যাতে করে কোনো অ্যাক্টর বা অ্যাক্ট্রেস যদি তার কথা না শোনে তাহলে সে যেন তাদের দমিয়ে রাখতে পারে। আর এই ফাইলগুলো মিরি সাধারণত তার অফিসেই রাখে। পরের দিন আজিন মেকআপ রুমে বসে মেকআপ নিচ্ছিল, তখনই সেখানে লিনা এসে বলে, তুমি তো আমার সবকিছুই কিনে নিচ্ছ, ইনগং এর উপরেও তোমার নজর পড়েছে তাই না? আজিন বলে, ওইটা আমার ডিসিশন ছিল না, মিরি আমাকে ইনগং এর সঙ্গে ফেস্টিভ্যালে পাঠিয়েছিল। লিনা বলে, তুমি কি ভেবেছ মিরি যদি তোমার সাথে থাকে তাহলে তুমি অনেক দূরে গিয়ে যাবে? আজিন তখন তার রূপ পাল্টে বলে, একটা কথা বলো, তুমি কি এমন করেছো যে মিরির কথায় কাল তুমি এত ভয় পেলে? এটা নিয়ে সে লিনার সাথে মজা উড়াতে থাকে, আর লিনাকে বলে, আমার কাছ থেকে দূরে থাকো, এটা তোমার জন্যই ভালো, না হলে তুমি ধ্বংস হবে। এই বলে সে চলে যায়, আর লিনার তো এসব শুনে প্রচন্ড রাগ হয়। যাই হোক, এরপর আজিন লিফটে করে যাচ্ছিল, তখনই সেখানে হেলমেট পরা কেউ একজন চলে আসে, আর আজিনকে সে ফলো করতে থাকে। তবে আজিন গাড়ি করে চলে যায়। তখন আমরা দেখতে পাই যে এটা জেও, আর সে ডেলিভারির কাজ শুরু করেছে। তখন তার আজিনের কথাগুলো মনে পড়ে আর বলে, আমি তোমাকে অনেক মিস করেছি। যাই হোক, এরপরে একদিন আজিন বাড়ি যাওয়ার সময় বিলবোর্ডে জুনসুর একটি ছবি দেখতে পায়। আসলে এই 2 বছরে আজিনের জুনসুর সাথে
কোনো কন্ট্যাক্ট ছিল না। আর এতদিনে জুনসু একজন বড় রাইটার হয়ে গিয়েছিল। এরপর জিওকে দেখি সে তার আন্টিকে টাকা দিতে এসেছে, কারণ তারা তার ছোট ভাইয়ের দেখাশোনা করত। কিন্তু তার আন্টি তাকে এখানে আসার জন্য অনেক কথা শোনায়, কারণ সে একজন মার্ডারার। সে তাকে টাকা ট্রান্সফার করতে বলেছিল। জিও বলে এরপর থেকে আমি টাকাগুলো ওয়্যার করে দিব। সে বলে আমি শুনেছি আমার ভাই পড়াশোনায় অনেক ভালো, যদি সে ভালো রেজাল্ট করে বা কোনো অ্যাওয়ার্ড পায় আমাকে বলবে। সে তার আন্টিকে ধন্যবাদ বলে চলে গেলে তার আন্টি তার জন্য কান্না করতে থাকে। তখনই জিও তার ভাইকে বাড়িতে আসতে দেখে লুকিয়ে যায় আর সে কান্না করতে থাকে। যাই হোক, পরের দিন জুনসু তার ফ্যানদেরকে অটোগ্রাফ দিচ্ছিল আর তার ঠিক উপরের ফ্লোরেই একটা ড্রামার শুটিং চলছিল। জুনসু সেখানে গিয়ে দেখে শুটিংটা করছে আজিন, আর সেই দৃশ্যের নায়ক চরিত্রে আছে ইনগং। সেখানে লিনা উপস্থিত ছিল। আজিন তখন তার দিকে তাকিয়ে থাকে। জুনসু আজিনকে দেখে নিজেকে আর আটকাতে পারে না, সে আজিনের দিকে এগিয়ে যেতে থাকে। কিন্তু তখনই জুনসুর মা সেখানে এসে তাকে টেনে নিয়ে যায়, আর এই ব্যাপারটা লিনা খেয়াল করে। তার মা তাকে বলে তুমি এখনো পর্যন্ত আজিনের পিছনে ঘুরছো, যে তোমাকে একটা ইঁদুরের থেকেও কম মূল্য দেয়। আর জুনসুর মায়ের এইসব কথা লিনা শুনে ফেলে। সে বুঝতে পারে তাদের মধ্যে কোনো কানেকশন আছে। লিনা তার ম্যানেজারকে ডেকে বলে এই রাইটারের সঙ্গে আমার দেখা করার ব্যবস্থা করো, তার সম্পর্কে আমি সবকিছু জানতে চাই। আর এরপর জুনসুর মা জোর করেই মিরির এজেন্সিতে ঢুকে এবং মিরির কাছে আসে। সে মিরিকে এসে বলে আমি আজিনের মা। মিরি বলে আজিনের মা তো ছোট থাকতেই মারা গিয়েছে, আর ওর বাবাকেও তো কেউ খুন করেছে। জুনসুর মা বলে আমি তার সৎমা ছিলাম, আমি তার কেয়ার করেছি। তার মায়ের মৃত্যুর পর কিছুদিনের জন্য তার বাবার সাথে আমার বিয়ে হয়েছিল। মিরি বলে আমি সেই কথা জানি, কিন্তু আপনি তার খেয়াল কবে রেখেছিলেন? আপনি তো সেদিন রাতেই তাকে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন। জিসুন বলে সে কি আপনাকে সবকিছু বলেছে? সে কি বলেছে যে সে কিভাবে নিজের বাবাকে মেরেছিল? তখনই আজিন মিরির সাথে দেখা করতে আসে আর রিসেপশনে জানতে পারে তার মা নাকি তার সাথে দেখা করতে এসেছে। এদিকে মিরি তাকে বলে আপনার যত টাকা লাগে নিতে পারেন, কিন্তু এইসব কথা ছড়ানো বন্ধ করুন। আজিন তার বাবাকে মারিনি, যে ব্যক্তি মেরেছে সেই ব্যক্তি এখন জেলে রয়েছে। জুনসুর মা বলে আমার কোনো টাকার দরকার নেই, আমি শুধু এখানে এসেছি আপনাকে সাবধান করার জন্য, ওই ডানির কাছ থেকে দূরে থাকুন। তখনই আজিন ভেতরে চলে আসে আর জিসুন এখান থেকে চলে যায়। আজিন মিরিকে এই ঘটনার জন্য সরি বলে। মিরি বলে এসব দেখে আমি অভ্যস্ত, যখনই কেউ সেলিব্রিটি হয় তখনই তাদের আত্মীয় স্বজন এসে তাদের নামে উল্টাপাল্টা কথা বলতে থাকে। সে আজিনকে বলে তোমাকে অনেক টাকা ইনকাম করতে হবে যেন কেউ তোমার ক্ষতি করতে না পারে। এরপর আজিন যখন চলে যাচ্ছিল তখন লিনা তাকে আটকে বলে তোমার এমন কি আছে অতীতে যে তোমার নিজের মা ও তোমার বিরুদ্ধে? আমি তোমার অতীত জানতে খুবই আগ্রহী। আজিন বলে আমার থেকে দূরে থাকো, যদি তুমি এসব করতে থাকো তাহলে তোমার পরিণতি খুবই ভয়ঙ্কর হবে। লিনা বলে তুমি নিজেকে নিয়ে চিন্তা করো। এরপরের দিন লিনা জুনসুর সাথে দেখা করতে আসে। লিনা তখন জুনসুকে বলে তুমি অনেক হ্যান্ডসাম, আমি ভাবিনি তুমি এতটা হ্যান্ডসাম হবে। তোমার কি কোনো গার্লফ্রেন্ড আছে? জুনসু তার এইসব প্রশ্নের কোনো উত্তর দেয় না আর তার হাত ছাড়িয়ে দেয়। এরপর তারা দুজন একসাথে জুনসু লেখা একটা বই পড়তে থাকে, যে বইয়ে লেখা ছিল আমি একটা বাচ্চাকে তার কষ্টের জায়গা থেকে বের করে আনতে চেয়েছিলাম, তাকে উপরে তুলতে চেয়েছিলাম, আলোয় আনতে চেয়েছিলাম, উজ্জ্বল করতে চেয়েছিলাম। আমি তাকে তার অতীতের যন্ত্রণা থেকে বের করতে চেয়েছিলাম, কিন্তু কিছুই করতে পারিনি। আসলে জুনসু এই বইয়ে আজিনের ব্যাপারেই লিখেছিল। এদিকে আজিন যখন জুনসুর বইয়ের কথাগুলো শুনতে পায় তার চোখে পানি চলে আসে। এদিকে লিনা জুনসুকে বলে আমরা কি ড্রিঙ্কস করতে পারি? আমি নিচে আপনার জন্য অপেক্ষা করব। পরের সিনে দেখা যায় আজিন বাড়ি যাচ্ছিল। তখন কথায় কথায় আজিনের ম্যানেজার তাকে বলে আজকে সন্ধ্যা 6টার পর অফিসের বিল্ডিং এ ইমার্জেন্সি কিছু কাজ করা হবে, তখন ইলেকট্রিসিটি থাকবে না, এজন্য সবাই আজকে আগেই বাসায় চলে গিয়েছে। তখন আজিন তাকে বলে তাহলে তুমিও আজকে বাসায় চলে যাও, আমি আজকে একাই বাসায় চলে যাব, তোমার দিয়ে আসতে হবে না। আজিনের ম্যানেজার সিয়ংই বুঝতে পারে আজিন তার কথা শুনে এখন লংস্টারের বিল্ডিং এ যাবে, আর এটা বুঝতে পেরে সে সাথে সাথে মেসেজ করে লিনাকে বলে দেয় আসলে সে লিনার হয়ে তার উপরে স্পাই করত। সে লিনাকে জানিয়ে দেয় আজিন মিরির অফিসের দিকে যাচ্ছে। এটা জানা মাত্রই লিনা জুনসুকে বলে আমাকে লংস্টারের বিল্ডিং এ যেতে হবে, সেখানে আমার কিছু কাজ আছে। এদিকে আজিন সেখানে চলে আসে। তখন তার সিয়ংয়ের কথা মনে পড়ে যে আজকে তো কারেন্ট নেই, মানে লিফট হয়তো বন্ধ, তাই সে তাড়াতাড়ি করে সিঁড়ি দিয়ে উপরে যেতে থাকে। এদিকে লিনা জুনসুকে রেখে উপরে চলে যায় আর আজিন অনেক কষ্টে মিরির অফিসে প্রবেশ করে এবং সেখানে তার আর লিনার ফাইলগুলো খুঁজতে থাকে। তখন সে ওখানে একটা সিক্রেট রুম খুঁজে পায়, কিন্তু লকারে পাসওয়ার্ড থাকার কারণে সে ওটা খুলতে পারে না। ঠিক তখনই লিনা পেছন থেকে আসে আর বলে তুমি কি এটা খুঁজছিলে? তার হাতে তখন দুইটা ফাইল ছিল, একটা তার নিজের আর একটা আজিনের। লিনা বলে তুমি কি এটা খুঁজতে এখানে এসেছো? সে ওখান থেকে চলে যাচ্ছিল। আজিন গিয়ে তাকে ডাকে। লিনা রেগে বলে তুমি কি ভেবেছিলে এটা পেলে তুমি আমার কেরিয়ার ধ্বংস করবে? এবার তুমি হাঁটু গিরে বসে আমার কাছে ক্ষমা চাও আর বলো আমি ভুল করেছি, ক্ষমা চাও তুমি আমার কাছে, না হলে আমি তোমাকে ধ্বংস করে দেব। আজিন রেগে তার দিকে তাকিয়ে থাকে। সে তখন বলে এত বেশি ভেবো না, আমি শুধু তোমার এই অহংকার মাটিতে মিশিয়ে দিব। আজিন তার কাছে ক্ষমা চায় না, তাই লিনা তাকে একটা চড় মারে। আজিন তখন বলে আমি এখন বুঝতে পারছি কেন ইনগং তোমার সাথে এমন করেছে। এটা শুনে লিনা তাকে আবারও চড় মারে। সে তাকে বারবার মারতে থাকে। আর এদিক থেকে
জুনসু এইসব দেখতে পায় আর আজিনও জুনসুর দিকে তাকিয়ে থাকে। আজিন চোখের ইশারাতেই তার সাথে কথা বলে আর জুনসুও তার চোখের ভাষা বুঝতে পারে। এরপর লিনা জুনসুকে নিয়ে এখান থেকে চলে যায় আর তারা দুজনে এসে ড্রিঙ্কস করে আর বলে এটা কোনোভাবেই নর্মাল বিহেভিয়ার ছিল না। লিনা বলে তুমি কি তাকে চেনো? জুনসু আর কিছুই বলে না। লিনা তখন তাকে ক্রিসমাসের জন্য ইনভাইট করে আর বলে সেদিন তাদের এজেন্সির অ্যানিভার্সারি আছে। জুনসু বলে আমি কেন সেখানে যাব? সে বলে আসলে আমার এক্সও সেখানে আসবে আর আমি তাকে জেলাস করাতে চাই। যাই হোক, পরের সিনে দেখা যায় ক্রিসমাসের সময় তাদের এজেন্সির 7 বছরের অ্যানিভার্সারি উপলক্ষে একটা পার্টি হচ্ছিল। এই পার্টিতে আজিন, ইনগং, লিনা, জুনসু সহ সব বড় বড় সেলিব্রিটি ছিল। মেরি তখন কেক কাটে আর তাদের স্টেজে ডাকা হয়, কিন্তু তখনই হঠাৎ ইনগং এর প্যানিক অ্যাটাক হতে শুরু করে। সে তাড়াতাড়ি একপাশে চলে আসে আর ওষুধ খাওয়ার চেষ্টা করে, কিন্তু ওষুধগুলো তার হাত থেকে পড়ে যায়। তখনই আজিন ওখানে পানি নিয়ে আসে আর বলে পানি ছাড়া তুমি কিভাবে ওষুধ খাবে? ইনগং তখন অবাক হয়ে আজিনের দিকে তাকিয়ে থাকে। এরপর ওষুধটা খাওয়ার পরে সে অনেকটা সুস্থ হয়। এদিকে লিনা জুনসুকে নিয়ে পার্টিতে এসেছিল। সে জুনসুকে আজিনের সাথে পরিচয় করায় আর বলে তুমি তো অবশ্যই তাকে চেনো। পরক্ষণেই হেসে বলে আমি সেদিনের পার্কিং লটের কথা বলছিলাম, সেদিন তো তোমাদের দেখা হয়েছিল। তখনই সেখানে ইনগং চলে আসে আর আজিনকে ধন্যবাদ জানায় পানি দিয়ে হেল্প করার জন্য। এরপর তাদের কোম্পানির 7 বছরের পুরো জার্নিটা একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে দেখানো হয়, যেখানে সব সেলিব্রিটিদের ছোট ছোট ভিডিও ক্লিপ ছিল। তখনই হঠাৎ সেদিনের পার্কিং লটের ভিডিওটা দেখা যায়, যেখানে লিনা আজিনের গায়ে হাত তোলে। সবাই এটা দেখে অবাক হয়ে যায় আর লিনাকে নিয়ে বিভিন্ন কথা বলতে থাকে। তবে মিরি এসে সবাইকে বলে এটাও একটা শুটেরই অংশ ছিল, কিন্তু তাদের অ্যাক্টিং এতই ভালো যে দেখে মনে হচ্ছে পুরোই রিয়েল। তখন আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই আজিন অনেক আগেই জানতে পেরেছিল তার ম্যানেজার সিয়ংই লিনার কথায় তার উপরে নজর রাখছে। সে লিনার কথাতেই আজিনকে সেই ফাইলগুলোর ব্যাপারে জানিয়েছিল। তাই আজিন ওই দিন বিল্ডিং এ যাওয়ার আগে সিয়ংইকে বলে আমি জানি তুমি লিনার সাথে হাত মিলিয়ে আমাকে ফাঁসানোর জন্য কাজ করছো। সিয়ংই বলে আমি তা করতে চাইনি, কিন্তু লিনা আমার বাবার চিকিৎসার জন্য টাকা দিয়েছিল আর সেই টাকা ফেরত চেয়ে সে আমাকে থ্রেট দিয়েছে। আজিন বলে লিনা তোমাকে যা যা বলেছে তুমি সেই সবকিছুই করতে থাকো, কিন্তু তুমি আমারও কাজ করবে। আর সিয়ংই তার কথা মতো সেদিন পার্কিং লটে লুকিয়ে লুকিয়ে ভিডিওটা করেছিল আর এর জন্যই আজিন সেদিন ইচ্ছা করেই মার খেয়েছিল। তো বর্তমানে আজিন লিনার কাছে আসে আর বলে আমি যদি এই ভিডিওগুলো লিক করে দেই তাহলে তোমার ক্যারিয়ারের কি হবে বুঝতে পারছো? সবাই বলবে লিনা তার জুনিয়রদেরকে মারধর করে, তখন তোমার ইমেজ নষ্ট হয়ে যাবে আর কেউই তোমাকে বাঁচাতে পারবে না। এখন তুমি যদি নিজের ক্যারিয়ার বাঁচাতে চাও তাহলে এখনই আমার কাছে ক্ষমা চাও। আজিন ঠিক সেই কথাগুলোই বলে যেগুলো লিনা ওই দিন তাকে পার্কিং লটে বলেছিল। আজিন বলে আমি তো মজা করছিলাম, যতক্ষণ তুমি আমাকে বিরক্ত করবে না আমি এই ভিডিও পোস্ট করব না। আমি শুধু চাই তুমি আমার থেকে দূরে থাকো আর ওই ফাইল নিয়েও আমাকে আর থ্রেট দিবে না। এই বলে আজিন চলে যায়। এরপর আজিন বাইরে আসতেই তার সাথে সেই পুলিশ অফিসারের দেখা হয় যে ওয়েটারের ছদ্মবেশে এখানে এসেছিল। আজিনের জন্য তার ক্যারিয়ার নষ্ট হয়ে গেছে, তাই সে আজিনকে ব্ল্যাকমেল করে বলতে থাকে আমার কাছে তোমার বিরুদ্ধে সমস্ত প্রমাণ আছে, আমি তোমাকে সেদিনই বলেছিলাম আমি তোমাকে ধ্বংস করে দিব। আজিন এইসব শুনে অনেক ভয় পেয়ে যায়। তাদের দুজনকে লিনা কথা বলতে দেখে ফেলে। জুনসুও ওই অফিসারকে চিনতে পারে আর আজিনের দিকে তাকিয়ে থাকে। ওই পুলিশ অফিসার যখন চলে যাচ্ছিল তখন লিনা গিয়ে তার একটা ছবি তুলে নেয়। জুনসুও তার পিছনে এসে এটা দেখতে পায়। লিনা কাউকে কল করে এই পুলিশের খোঁজ করতে বলে। পিছন থেকে জুনসু সবকিছু শুনে ফেলে। যাই হোক, এদিকে পার্টি শেষ হলে আজিন জুনসুর অ্যাপার্টমেন্টে চলে আসে। জুনসু এসে আজিনকে এখানে দেখে অবাক হয়ে যায়। আজিন তখন জুনসুকে জড়িয়ে ধরে। জুনসুও তাকে জড়িয়ে ধরে ইমোশনাল হয়ে যায়। আজিন তার কাঁধে মাথা রেখে বলে তুমি আমার সম্পর্কে তোমার বইয়ের মধ্যে লিখেছো, ওই ছোট্ট বাচ্চাটা আমি, তাই না? জুনসু বলে তুমি এতদিন আমার সাথে ছিলে না, এই সময়টা আমাকে অনেক কষ্ট দিয়েছে। আজিন বলে আমিও কষ্ট পেয়েছি, এখনো সাফার করেই যাচ্ছি। জুনসু বলে আমি ভেবেছি তুমি অনেক ভালো আছো। সে বলে আমার জীবনে শুধু কষ্টের গল্পই রয়েছে, আমি ভেবেছিলাম সবকিছু পেছনে ফেলে আমি এগিয়ে যাব, কিন্তু আমি এখনো সেই একই জায়গায় দাঁড়িয়ে আছি, আমি অনেক ক্লান্ত। এরপর সে জুনসুকে বলে আমাকে সাহায্য করো জুনসু, তুমি কি আমাকে শেখাবে কি করে ভালোবাসতে হয়? আমি ইনগংকে ভালোবাসতে চাই। আসলে আজিন এবারে ইনগং এর খ্যাতি আর ক্ষমতা ব্যবহার করে সবার থেকে টপে পৌঁছাতে চায়, তাই সে তার পরবর্তী টার্গেট ইনগংকে বানিয়েছে, যেটার জন্য সে এখন জুনসুর কাছে সাহায্য চাইছে। আজিনের এই কথা শুনে জুনসুর অনেক কষ্ট হয়, তার চোখে পানি চলে আসে। সে মনে মনে প্রচন্ড কষ্ট পায়, কারণ সে সেই ছোট্টবেলা থেকে আজিনের পাশে ছিল। আজিনকে সে সবকিছুর থেকে বেশি ভালোবাসে, কিন্তু আজিন শুধু নিজের স্বার্থের জন্যই তাকে ব্যবহার করে গেছে। এমনকি জুনসুও এটা জানতো যে আজিন তাকে ব্যবহার করছে, তবুও সে আজিনের কথা শোনে, কারণ সে তাকে পাগলের মতো ভালোবাসে। তো পরদিন সকালে জুনসু বাইরে যায়, তখনই তার মা তার বাসায় আসে, কিন্তু ঘরে ঢুকেই সে আজিনকে দেখতে পায়। আর আজিনকে দেখে সে অনেক রেগে যায় আর তার গায়ে হাত দিয়ে জিজ্ঞেস করে সে এখানে কি করছে। আজিন বলে আমি আর এমন কেউ নেই যার গায়ে আপনি খুব সহজেই হাত দিতে পারেন। জুনসুর মা রেগে আজিনকে চড় মারতে যায়, কিন্তু
আজিন তাকে ধরে বলে, আপনি আমার অফিসে যখনই যাবেন তখনই আমি আপনার ছেলের বাড়িতে চলে আসব। এই শুনে জুনসুর মা রেগে আজিনকে ধরে মারতে শুরু করে। তখনই সেখানে জুনসু চলে আসে আর তার মাকে আজিনকে ছেড়ে দিতে বলে। আজিন তখন ইনোসেন্ট সেজে জুনসুকে বলে, দেখেছো আমি বলেছিলাম না কিছুই বদলায়নি, আমি এখনো সেই নরকেই আছি। এই বলে আজিন সেখান থেকে চলে যেতে থাকে। জুনসুও তখন তার সাথে বেরিয়ে আসে। যাই হোক, পরের সিনে আমরা একটা মুভি শুটিং এর দৃশ্য দেখতে পাই, যেখানে মেন লিড ছিল ইনগং এবং আজিন। এটা একদম শেষের দৃশ্যের শুটিং ছিল, যেখানে তারা একে অপরকে জড়িয়ে ধরে। তারা অনেক ক্লোজ ছিল। তখনই ডিরেক্টর কাট বললে তারা দুজনেই এমব্রেস হয়ে তাড়াতাড়ি ছেড়ে দেয়। ইনগং যেন তাকে ছাড়তেই চাইছিল না। এরপর ইনগং আজিনকে ডেকে কথা বলতে চায়। এরপর সে তাকে ডেকে বলে, আমার পপুলার হওয়ার যাত্রাটা কিভাবে শুরু হয়েছিল জানো? শুরুতে আমি একটা আইডল গ্রুপের মেম্বার ছিলাম। আমাদের আইডল গ্রুপের মেইন সিঙ্গার ছিল জি হিয়ক। সে আমার থেকেও বেশি পপুলার ছিল। একদিন লাঞ্চ টাইমে জি হিয়ক ভুল করে একটা খাবার খেয়ে ফেলে, যেটাতে বাদাম ছিল। আমি সেটা দেখেও তাকে কিছুই বলিনি, যদিও আমি জানতাম তার বাদামে অ্যালার্জি ছিল। পরে সে খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়ে। ফলে আমি তার বদলে স্টেজে উঠে পারফর্ম করি। তখনই আমি প্রথমবারের মতো সবার চোখে পড়ি। ধীরে ধীরে ফেমাস হতে থাকি আর মিরি আমাকে সাইন করায়। কিন্তু আজ আমার অনেক অনুশোচনা হয়। সেদিন চাইলেই আমি তাকে থামাতে পারতাম, আর আজকে আমার জায়গায় সেই থাকতো। সেই ঘটনার পর সে ইন্ডাস্ট্রি ছেড়ে চলে গিয়ে অন্য কাজ করে। কিন্তু যখনই সে আমাকে টিভিতে পারফর্ম করতে দেখে, সে আমাকে মেসেজ করে চিয়ার করে আর আমার প্রশংসা করে। সে কি আমাকে টেক্সট করে প্রতিশোধ নিচ্ছে নাকি সত্যি চিয়ার করছে জানি না, কিন্তু দুইটাই আমাকে কষ্ট দেয়। আজিন বলে, তুমি আসলে কি বলতে চাইছো? সে বলে, সেদিন লিনার ওই ভিডিওটা তুমি পোস্ট করেছিলে তাই না? আমি তোমাকে এসব কিছু এই কারণেই বলছি যাতে করে তুমি আমার মতো ভুল না করো। তুমি এমন কোনো কাজ করো না যেটার দায় তোমাকে সারা জীবন বয়ে বেড়াতে হবে। সিনিয়র হিসেবে এটা আমার উপদেশ। এই বলে সে চলে যায়। পরের দিনে দেখা যায় ওই পুলিশ অফিসার আজিনকে কল করে ব্ল্যাকমেল করে আর একটি জায়গায় দেখা করতে বলে। আজিন সেখানে চলে যায়। এদিকে আমরা ইনগংকেও দেখতে পাই। সেও ঠিক সেই জায়গায় গিয়েছিল যেখানে আজিনকে ডাকা হয়েছে। সে এখানে তার পুরানো আইডল গ্রুপের সাথে দেখা করতে গিয়েছিল। ইনগং তাদের সাথে দেখা করে যখন রুমের বাইরে আসে, তখনই সে আজিনকে তার সামনে দিয়ে যেতে দেখতে পায়। আজিন একটি ভিআইপি রুমে প্রবেশ করে, যেখানে অবৈধ কর্মকাণ্ড হচ্ছিল। এখানে সবাই ড্রাগস নিচ্ছিল। তখনই আজিনের কাছে পুলিশ অফিসার কল করলে সে বলে, আমি এখানে এসেছি, আপনি কোথায়? সে বলে, আমি তো সেখানে যাইনি, আমি তোমাকে সেখানে তোমার ভবিষ্যৎ দেখানোর জন্য ডেকেছি। সে বলে, সেখানে নীল হুডি পরা যাকে দেখতে পাচ্ছ সে অনেক বড় স্টার ছিল, কিন্তু তার স্কুল বুলিং এর কেসটা ফাঁস হয়ে যাওয়ার পর তার এখন এই অবস্থা হয়েছে। আর এরপরে তোমার সাথেও এটাই হতে যাচ্ছে। শুধু ধৈর্য ধরো, তার মতো তোমাকেও আমার কাছে আসতে হবে। মানে সে ড্রাগ সেল করে। আজিন রেগে রুম থেকে বেরিয়ে আসে। তখনই তাকে রুমের বাইরে ইনগং দেখে ফেলে আর বলে, তুমি এই ভিআইপি রুমে কি করছিলে? আমি তোমাকে কখনো এখানে দেখবো বলে ভাবিনি। এরপর আজিন বলে, তুমি আমাকে ভুল বুঝছো। আমি ভিআইপি রুমে কোনো ড্রাগস নিতে আসিনি, আমি একজনের সাথে দেখা করতে এসেছিলাম। সে বলে, যে কেউ আসতে বলবে আর তুমি চলে আসবে। আমি জানি তুমি আমাকে কিছুই বলবে না, তাই কার থেকে নেমে যাও। তো আজিন কার থেকে নেমে গেলে ইনগং চলে যায়। এরপর আমরা জিওকে দেখতে পাই। সে একটা প্রাইভেট ডিটেকটিভ কোম্পানিতে কাজ পায়, যেখানে লুকিয়ে বিভিন্ন ইনভেস্টিগেশনের কাজ করা হয়। জিওকে তখন তার বস ওই পুলিশের ইনফরমেশন বের করতে বলে, তাই সে তার কাজে লেগে পড়ে। ওই পুলিশ অফিসার একটা রেস্টুরেন্টে লাঞ্চ করছিল। তখন জিও তার পাশে খাবার খেতে যায়। তারপর সুযোগ বুঝে তার ফোনের সাথে নিজের ফোনটা বদলে দেয়। পুলিশ যখন রেস্টুরেন্টের বাইরে যায়, সে সাথে সাথেই তার ফোন থেকে সমস্ত ডাটা ট্রান্সফার করতে শুরু করে। এদিকে পুলিশটা যখন বুঝতে পারে এটা তার ফোন না, তখন সে রেস্টুরেন্টে ফিরে আসে। কিন্তু যেও এরই মধ্যে সমস্ত ডাটা নিয়ে ফেলেছিল। সে আসলে যেও তার ফোনটা দিয়ে নিজের ফোনটা ফেরত নিয়ে নেয়। এরপর ওই পুলিশটার রিপোর্টার লিমের সাথে দেখা করতে যায়। সেখানে বসে তারা আজিনকে নিয়েই কথা বলছিল। এখানে যেও চলে এসেছিল। সে আজিনের কথা শুনে অনেক অবাক হয়ে যায়। পুলিশ বলছিল আজিন তার বাবাকে খুন করেছে আর তার বিরুদ্ধে প্রমাণ আমার কাছে আছে। এই শুনে যেও এসে তার বসকে জিজ্ঞেস করে কে এই কাজ দিয়েছে। এরপর সে জুনসুকে কল করে আর তার সাথে দেখা করতে চায়। যেও জুনসুর সাথে দেখা করে আর বলে, মার্ডার কেসে আজিনের নাম কিভাবে এলো, এক্সপ্লেন করো। জুনসু এখানে ব্যাপারটা পুরোপুরি নিজের মতো করে বানিয়ে বলতে থাকে। সে বলে, আজিনের বাবাকে আজিন মারেনি, আজিনের বাবাকে যে মেরেছে সে এখন জেলে আছে। আর ওই পুলিশ অফিসার আসামির কাছ থেকে ঘুষ নেওয়ার কারণে তাকে বরখাস্ত করা হয়েছে, যার কারণে সে এখন আজিনের ক্ষতি করতে চায়। যেও তাকে কথা শুনিয়ে বলে, তুমি তখন কি করছিলে? তুমি তাকে কেন সাহায্য করনি? জুনসু বলে, আমার কিছুই করার ছিল না। যেও বলে, আমি তাকে টিভিতে দেখে ভেবেছিলাম সে ভালো আছে, কিন্তু সে ভালো নেই। তুমি বলো আমাকে কি করতে হবে, আমি তার জন্য সবকিছু করতে পারি। আর যেও কিন্তু আসলে মনে মনে আজিনকে অনেক ভালোবাসতো। যাই হোক, এরপর আজিন জুনসুর বাড়িতে আসে আর জিজ্ঞেস করে ওই পুলিশের ব্যাকগ্রাউন্ড চেক করেছে কিনা। মানে আজিনই জুনসুকে বলেছিল ওই পুলিশের সব ইনফরমেশন বের করতে। আর কোইন্সিডেন্টলি সেই কাজটা জিওর কাছে যায়। জুনসু তাকে বলে সব ঠিক আছে, সে যেন এইসব নিয়ে
নিয়ে চিন্তা না করে, আর আমাদের হেল্প করতেও আরেকজন এসে পড়েছে। তখনই যেও দরজা নক করলে সে খুলে দেয়, আর তখন যেও এখানে আজিনকে দেখে অনেক বেশি খুশি হয়ে যায়। সে আজিনকে দেখে ইমোশনাল হয়ে জড়িয়ে ধরে, আর তোমরা তো জানোই যেও আজিনকে ভালোবাসে। এরপর সে বলে, ডিসেম্বরে আমি জেল থেকে ছাড়া পেয়েছি, 4 বছর আমি জেলে ছিলাম। সে আজিনের কাছাকাছি এসে বলে, আমি তো ভেবেছিলাম তুমি এখন সেলিব্রিটি হয়ে গিয়েছো, আর তাই আমাকে হয়তো ইগনোর করবে, কিন্তু তুমি তো তোমার বন্ধুদের প্রতি খুবই লয়াল। আজিন হেসে বলে, আমরা কবে থেকে বন্ধু হলাম? যেও তখন হেসে বলে, ও সরি, তুমি তো হলে আমার বস। এসব কথা নিয়ে তারা দুজনে হাসতে থাকে। তাদের দুজনকে হাসতে দেখে জুনসোর অনেক ভালো লাগে, কারণ সে আজিনকে এইভাবে অনেকদিন পর হাসতে দেখছে। সে শুধু চায় আজিন যেন ভালো থাকে। এরপর আজিন চলে যাওয়ার সময় যেও তাকে একটা বার্নার ফোন দেয়। তখন যেও জুনসুকে বলে, একটা কথা বলো, স্কুলে তো তুমি আমাকে আজিনের সাথে কথা বলতে দিতে না, এখন কেন দিলে? তুমি কি তাকে আর পছন্দ করো না? জুনসু বলে, এখনো করি, কিন্তু আমি শুধু চাই সে একটা নর্মাল জীবন পাক, আর সে তোমার সাথে থাকলে অনেক খুশি থাকে, তাই কথা বলতে দিয়েছি। এদিকে ইনগং টিভিতে আজিনকে দেখছিল, আর এদিকে জুনসু ইনগং এর ব্যাক হিস্টোরি সম্পর্কে বলে। সে সবকিছু বলে, যে কিভাবে ইনগং ওই মিউজিক শোতে তার বন্ধুর বদলে পারফর্ম করেছিল, কিভাবে সে আইডল গ্রুপের সদস্য ছিল, আর মিরি তাকে এনে একজন স্টার বানিয়ে দেয়। এরপর থেকে মিরি তাকে লাগাতার কাজ করতে বাধ্য করে, আর কাজের চাপের জন্য ইনগং এর ডিপ্রেশনে প্যানিক অ্যাটাক হতে শুরু করে, তাই সে ড্রাগস নেয়। এসব কিছু ছাড়াও তার ভিতরে একটা গভীর গিল্টি ফিল কাজ করত, কারণ সে মনে করে সে জিহিওকের সাথে অন্যায় করেছে, তার জন্যই জিহিওকের ক্যারিয়ার নষ্ট হয়ে গিয়েছে। সেভাবে এই সবকিছু তার শাস্তি। তাছাড়াও ইনগং এর বাবা মা কেউই বেঁচে নেই। যখন তার 8 বছর বয়স ছিল, তখন তার বাবা একটা গাড়ি দুর্ঘটনায় মারা যায়, আর তার বাবার মৃত্যুর খবর পেয়ে তার মাও নিজের জীবন শেষ করে দেয়। এরপর থেকে তাকে আর তার ছোট ভাইকে তাদের নানি বড় করেছে। তার জীবনের সবচেয়ে কাছের মানুষ হলো তার নানি। সে তার নানির বাসায় প্রায় যায়, আর এরপর যেও ইনগং এর নানিকে ফলো করে তার বাসায় পৌঁছে যায়, আর তার ব্যাগ থেকে তার ব্যক্তিগত ডায়েরিটা নিয়ে চলে আসে। সেটা সে আজিনকে দেয়। আজিন ডায়েরিটা পড়ে গ্র্যান্ডমা কি করতে পছন্দ করে, তার মেয়ের পছন্দের খাবার, ইনগং এর পছন্দের খাবার এবং তাদের ব্যক্তিগত সমস্ত কিছুর ব্যাপারে সে জানতে পারে। পরের দিন নানি একটা প্রার্থনা হলে প্রার্থনা করতে যায়, আর আজিন নানিকে দেখানোর জন্য সেখানে চলে আসে এবং নিজের বাবা মায়ের জন্য প্রার্থনা করতে থাকে। তার পরিকল্পনা অনুযায়ী নানিও সেটা লক্ষ্য করে। নানির বান্ধবীরা বলে, সে তো একজন অভিনেত্রী, বেচারি এখানে একা এসেছে ওর মা বাবার জন্য প্রার্থনা করতে। এরপর আজিন তার পরের পরিকল্পনা অনুযায়ী তার ম্যানেজার সিয়ংগিকে একটা ফ্ল্যাট গিফট করে, আর এই ফ্ল্যাটটা সেই বিল্ডিং এ যেখানে ইনগং এর নানি থাকে। আজিন বলে, এখন তোমার নতুন বাড়ি হয়েছে, আমি তোমাকে কিছু গিফট পাঠাতে চাই। এরপর আজিন তার জন্য ইচ্ছা করেই অনেকগুলো রাইস কেক নিয়ে আসে, আর সিয়ংগিকে বলে সে ভুল করে এতগুলো রাইস কেক অর্ডার করে ফেলেছে। আজিন বলে, এগুলো তোমার প্রতিবেশীদেরকে দিয়ে আসি, আমি টপ ফ্লোরে যাচ্ছি, তুমি নিচের ফ্লোরের সবাইকে দিয়ে এসো। আজিন জানতো যে টপ ফ্লোরে ইনগং এর নানি থাকে। আজিন নানির রুমে নক করে তাকে রাইস কেক দেয়। তখন তিনি আজিনকে চিনতে পারে আর বলে, তুমি তো আজকে টেম্পলে গিয়েছিলে তাই না? আজিন বলে, হ্যাঁ। সে বলে, আজকে আমার মেয়ের মৃত্যুবার্ষিকী, আমি অনেক খাবার রান্না করেছি, তুমি ভেতরে আসো। এরপর নানি ইনগংকে ফোন করে আজিনের ব্যাপারে বলে যে আজিন এখানে এসেছে। এদিকে নানি আজিনের অনেক প্রশংসা করে। নানির তো আজিনকে অনেক পছন্দ হয়েছিল। আজিন তখন কোনো কারণে কান্নার নাটক করে, আর ঠিক তখনই সেখানে ইনগং চলে আসে আর আজিনের হাত ধরে বলে, চলো এখান থেকে, তুমি এখানে কেন এসেছো? নানি বলে, ও এখানে আসেনি, আমি তাকে ডেকেছি। গেস্টের সাথে এমন করো না ইনগং। সে আজিনকে টেনে বাইরে নিয়ে আসে। আজিন বলে, আমার মনে হয় তুমি আমাকে ভুল বুঝছো, আমার কোইন্সিডেন্টলি তোমার নানির সাথে দেখা হয়ে গিয়েছে। আমি এখানে সিয়ং এর বাড়িতে এসেছিলাম, সে যে তোমার নানি এটা আমি জানতামই না, কিছুক্ষণ আগে তার থেকে এটা জানতে পেরেছি। ইনগং বলে, তুমি কি মনে করেছো আমি তোমার এইসব নাটক বিশ্বাস করব? আজিন ইমোশনাল হয়ে বলতে থাকে, আমি কি এমন ভুল করেছি যার জন্য তুমি এত রেগে যাচ্ছ? তাছাড়াও তোমার গ্র্যান্ডমাই আমাকে আগে ইনভাইট করেছে। ইনগং বলে, চলে যাও এখান থেকে। এই বলে সে চলে যাচ্ছিল। তখন আজিন বলে, তুমি এখনো তোমার অতীতেই আটকে আছো, তুমি নিজেই নিজেকে শাস্তি দিয়ে যাচ্ছ। এভাবে চলতে থাকলে তুমি একদিন শেষ হয়ে যাবে। আর তুমি কি জানো তোমার সবচেয়ে বড় সমস্যা কি? যখনই কেউ তোমার কাছে আসতে চায় তুমি তাকে দূরে ঠেলে দাও। এভাবে চলতে থাকলে একসময় তুমি পুরোপুরি একা হয়ে যাবে। সে বলে, তুমি কি জানো মানুষ তোমার পিছনে বলে তুমি নাকি তাড়াতাড়ি মারা যাবে, কেউ এটা তোমার সামনে বলে না, কারণ সবাই তোমায় ভয় পায়, কিন্তু আমি তোমাকে সত্যিটা এই কারণেই বলছি কারণ আমি তোমাকে অনেক কেয়ার করি, আমি চাই না তুমি তাড়াতাড়ি মারা যাও। আজিন এইসব কথা বলতে বলতে কান্না করে ফেলে। ইনগং তখন বলে, আমি তোমাকে বলেছি আমার জন্য চিন্তা করতে। আজিন বলে, সিনিয়র অ্যাক্টর হিসেবে আমি আপনাকে অনেক পছন্দ করতাম, কিন্তু আমি ভুল ছিলাম, আপনি একটা কাপুরুষ ছাড়া কিছুই নন। ইনগং বলে, চলে যাও এখান থেকে। আজিন কষ্ট পাওয়ার নাটক করে সেখান থেকে চলে যায়। এরপর আজিন জুনসুর বাসায় আসে আর জুনসুকে বলে, আমি ইনগংকে ডেট করতে চাই, আর তাকে ব্যবহার করে আমি শীর্ষ নায়িকার তালিকায় পৌঁছে যাব। এদিকে ইনগং এর নানি ইনগংকে বকছিল গেস্টের সাথে এমন ব্যবহার করার জন্য। এরপর তার নানি তাকে বুঝিয়ে বলে তার মনের কথা শুনতে, মন
যেটা বলে সেটাই করতে। গাড়িতে এসে ইনগং কান্না করতে থাকে আর এদিক থেকে এটা আজিনও ভিডিওতে দেখছিল আর বলছিল মনে হয় আমি জিতে গেছি। আজিন তখন চলে যাচ্ছিল। জুনসু তাকে ডাকলে আজিন বলে চিন্তা করো না, আমি ইনগংকে শুধুমাত্র 1 বছরের জন্য ডেট করব, তারপর আবারও ফিরে আসবো। এই বলে সে চলে যায়। এরপর আজিন ইনগং এর জন্য পরবর্তী চাল বিছায়। সে ইনগং এর ম্যানেজারকে ফোন করে একটি বেকারি শপে নিয়ে যেতে বলে এক ডিরেক্টরের সাথে মিটিং করার জন্য। মিটিং শেষে সেখানে ইনগং এর বন্ধু জিহিওক চলে আসে। জিহিওক এখানে কাজ করে আর এর জন্যই আজিন তাকে এখানে পাঠিয়েছে। জিহিওক তখন বলে সেদিন আমি জানতাম ওই খাবারে বাদাম ছিল, কিন্তু আমি ইচ্ছা করেই সেটা খেয়েছিলাম। সেখানে আমার দম বন্ধ হয়ে আসছিল। লাউড মিউজিক, অতিরিক্ত কাজ, এই সব কিছু আমার কাছে এক ধরনের মানসিক যন্ত্রণা মনে হচ্ছিল। আমি কখনোই সত্যিকার অর্থে ওইটার প্রতি প্যাশনেট ছিলাম না, তাই আমি ইচ্ছা করেই এই ক্যারিয়ার থেকে বেরিয়ে এসেছি। তুমি আমার কথা চিন্তা করো না আর নিজেকে টর্চার করা বন্ধ করো। আর এইসব জানতে পেরে ইনগং প্রচন্ড রেগে যায়, কারণ সে এতদিন ভেবে এসেছিল তার জন্যই হয়তো জিহিওকের ক্যারিয়ারটা নষ্ট হয়ে গিয়েছে। সে নিজেকে এত বছর ধরে কষ্ট দিয়ে এসেছে। সে তাকে মারতে শুরু করে আর বলে তুমি আমাকে এতদিন কেন এসব বলনি। ম্যানেজার এসে তাদের দুজনকে থামায়, কিন্তু তখনই জিহিওক বলে তুমি যে আমার ব্যাপার নিয়ে এতটা গিল্টি ফিল করতে সেটা আমাকে আজিন বলেছে। মনে হয় সে তোমাকে অনেক কেয়ার করে আর তাই আজ আমি তোমাকে সব সত্যিটা বলতে পেরেছি। যা শুনে ইনগং আরো রেগে যায়। সে মিরিকে এসে বলে আমি আর নেক্সট টাইম থেকে আজিনের সাথে কোনো কাজ করব না, আর লিনা আর আমার ব্রেকআপের ব্যাপারে সবাইকে বলে দাও। এরপর মিরি ইনগং আর লিনার ব্রেকআপের কথা সবাইকে জানিয়ে দেয়। লিনা এইসব দেখে প্রচন্ড রেগে যায় আর সবকিছুর জন্য আজিনকে দোষ দিতে থাকে। সে রিপোর্টার লিমকে কল করে ওই পুলিশের সব তথ্য বের করতে বলছিল। লিনার সাথে কথা বলার পর সে ওই পুলিশকে কল করে আর বলে তুমি না বলেছিলে আজিনের বিরুদ্ধে সব প্রমাণ তোমার কাছে আছে, সেগুলো কখন দিবে? পুলিশ বলে হ্যাঁ, আপনার কথা মতো আমি সব ইনফরমেশন সংগ্রহ করে নিয়েছি। আমি এখনই সেসব ডকুমেন্টস নিয়ে আপনার কাছে চলে আসছি। কিন্তু ঠিক তখনই জিও এসে তাকে কিডন্যাপ করে নিয়ে যায়। এরপর জ্ঞান ফিরলে জুনসু তাকে বলে আপনি যে ড্রাগ ডিল করেন সেই সবকিছুর প্রমাণ আমাদের কাছে আছে। বর্তমানে চাকরিটা হারাতে না চাইলে আজিনের পিছু ছেড়ে দিন, না হলে এটা আপনার জন্য ভালো হবে না। এর জন্য সে ওই রিপোর্টারকে মেসেজ করে জানায় মার্ডার সম্পর্কে তার কাছে কোনো তথ্যই নেই। আজিন কাউকে মার্ডার করেনি। রিপোর্টার লিম তো এই মেসেজ দেখে হতবাক হয়ে যায়। এইসব লিনাকে বললে লিনা রেগে যায় আর বলে তোমাকে যত টাকা দিয়েছি সেগুলো ফেরত দিতে না চাইলে আজিনের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করো। অন্যদিকে জুনসু আর জেও রিপোর্টার লিমকে নিয়ে কথা বলে। জেও বলে ওই রিপোর্টার হলো লিনার কাজিন, তাই সে সবসময় লিনাকে নিয়ে অনলাইনে ভালো ভালো আর্টিকেল লেখে। জুনসু তখন বলে আমি লিনার সাথে কথা বলবো। জেও অবাক হয়ে বলে তুমি লিনাকে চেনো? জুনসু বলে হ্যাঁ, সে আজিনকে অনেকদিন ধরেই বুলি করছে। এটা শুনে জেও বলে তাহলে তো লিনা অনেক খারাপ মানুষ। আচ্ছা যাই হোক, আমি জানতে পেরেছি আজিন নাকি হিরো ইনগংকে ডেট করতে যাচ্ছে। তুমি কি এটা শুনে একদমই কষ্ট পাচ্ছ না? জুনসু তো কোনো কথা বলে না, শুধু তাকিয়ে থাকে। সে বলে তুমি কেমন মানুষ? আমি যদি তোমার জায়গায় থাকতাম তাহলে কখনোই এটা মেনে নিতে পারতাম না। নিজের ভালোবাসার মানুষকে কিভাবে অন্যজনের হাতে ছেড়ে দিচ্ছ? এর উত্তরে জুনসু কিছুই বলে না। এরপর ইনগং এর নানি আজিনের সাথে দেখা করে আর সেদিনের ইনগং এর ব্যবহারের জন্য ক্ষমা চায়। সে বলে আমি সেদিনের পর তোমাকে ভুলতেই পারিনি, তুমি খুবই ভালো মেয়ে। আর জিজ্ঞেস করে সেদিন খাবার খাওয়ার সময় হঠাৎ তুমি কান্না করেছিলে কেন? আজিন তখন মন খারাপের নাটক করে বলে কারণ আমার মায়ের কথা মনে পড়েছিল। অন্যদিকে ইনগং সেই মুভিটাই দেখছিল যেখানে সে আর আজিন একসাথে অভিনয় করেছে। এদিকে জুনসুও এই মুভি দেখে অনেক রেগে যাচ্ছিল আর এদিকে ইনগং এর মাথায় শুধু আজিনের বলা সেদিনের কথাগুলোই ঘুরছিল। যে মানুষ তোমার পিছনে বলে তুমি খুব শীঘ্রই মারা যাবে আর তুমি খুব একা, আমি সত্যি তোমার জন্য চিন্তা করি। এইসব ভেবে সে আজিনের ফোনে একটা মেসেজ পাঠায় যেখানে লেখা ছিল আই এম সরি আজিন, সেদিন তোমার সাথে খুব খারাপ ভাবে আচরণ করে ফেলেছি। তুমি কি আজ আমার সাথে ডিনারে যাবে? আর আজিন তো এটারই অপেক্ষায় ছিল। এরপর সে জিওকে ডেকে একটা সাহায্য চায়। যাই হোক, এরপর রাতের বেলায় ইনগং আজিনের সাথে ডিনারের জন্যই যাচ্ছিল। তখনই রাস্তায় জিওর সাথে ইনগং এর গাড়ির ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়। আসলে জিওকে এখানে আজিনই পাঠিয়েছিল যাতে করে ইনগং এর ডিনারে যেতে দেরি হয়। মানে জিও তার নিজের জীবন বাজি রেখে এই কাজ করে। আর এদিকে আজিন রেস্টুরেন্টে আসে। এদিকে ইনগং তাড়াতাড়ি যেতে চাইলে জিও তাকে ধরে বলে তুমি তো সেই সেলিব্রিটি, তোমায় আমি টিভিতে দেখেছিলাম। আমি তো ভেবেছি তুমি অনেক বেশি হ্যান্ডসাম, কিন্তু তুমি অতটাও হ্যান্ডসাম নও। এসব বলে সে ইনগং এর সময় নষ্ট করছিল। আজিন তাকে এটাই করতে বলেছিল। আজিন ইনগং এর জন্য ওয়েট করছিল। আর এদিকে ইনগং কে জিও পুলিশকে কল করতে বলে আর কল করার সময় সে ধাক্কা দিয়ে ইনগং এর ফোনটা ড্রেনের মধ্যে ফেলে দেয়। এদিকে আমরা লিনাকে দেখি। সে আজিনের তথ্য না পেয়ে আপসেট হয়ে ড্রিঙ্কস করছিল। এখানে তার সাথে দেখা করতে জুনসু আসে। লিনা হঠাৎ করে জুনসুকে জিজ্ঞেস করে তোমার আর আজিনের মধ্যে আসলে সম্পর্কটা কি? জুনসু বলে ছোটবেলায় আমাদের বাবা মায়ের বিয়ে হয়েছিল, এভাবেই আজিন আমার সৎ বোন হয়। লিনা বলে কিন্তু তোমার চোখে তার জন্য যে অনুভূতি সেটা মোটেও ভাই বোনের মতো নয়। এদিকে আজিন ইনগং এর জন্য রেস্টুরেন্টে বসেছিল। তখন ওয়েটার এসে বলে 10টা বেজে গেছে, আপনাকে এখন চলে যেতে হবে, রেস্টুরেন্ট বন্ধ করা হবে। আজিন তখন
রেস্টুরেন্ট থেকে বের হয়ে যায়। এদিকে ইনগং আর উপায় না দেখে দৌড়ে আজিনের কাছে আসতে থাকে। সে এতটাই ডেসপারেট ছিল আজিনের সাথে দেখা করার জন্য। রেস্টুরেন্টে এসে দেখে রেস্টুরেন্ট তো অলরেডি বন্ধ, কিন্তু সে দেখতে পায় আজিন এই ঠান্ডার মধ্যে বাইরে দাঁড়িয়ে তার জন্য অপেক্ষা করছে। আর এদিকে কিছু লোক আজিনের পোস্টার দেখে তাকে নিয়ে বাজে কথা বলছিল। এইসব শুনে জুনসু তাদের সাথে মারামারি শুরু করে দেয়। ড্রাঙ্ক থাকায় সে মার খাচ্ছিল। তখনই লিনা সেখানে এসে সবাইকে তাড়িয়ে দেয়। এদিকে ইনগং আজিনের কাছে এসে বলে, তুমি এই পুরোটা সময় আমার জন্য অপেক্ষা করেছো। আজিন নাটক করে বলে, তোমার সাথে আমি যোগাযোগ করতে পারছিলাম না, তাই আমার অনেক ভয় হচ্ছিল, তোমাকে নিয়ে আমার অনেক চিন্তা হচ্ছিল। ইনগং তাকে সরি বলে আর জানায় রাস্তায় ছোটখাটো একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। এরপর সে বলে, তুমি আমার জন্য এতক্ষণ ঠান্ডার মধ্যে কেন অপেক্ষা করতে গেলে, তোমার চলে যাওয়া উচিত ছিল। আজিন বলে, আমাকে নিয়ে তুমি চিন্তা করো না, আমি তোমাকে মিস করতে চাইনি। এই বলে সে নিজের মাফলার খুলে ইনগংকে পরিয়ে দেয়। ইনগং তার প্রতি আজিনের এত কেয়ার দেখে একদম ফিদা হয়ে যায়। সে তখন হঠাৎ করেই আজিনকে কিস করে দেয়। আর ফাইনালি আজিন তার প্ল্যানে সাকসেস হয়। এদিকে জুনসু তখনও আজিনের কথা ভাবছিল যে তুমি আমাকে সাহায্য করো, আমি ইনগংকে ভালোবাসতে চাই। এটা মনে পড়তেই জুনসুর চোখে পানি চলে আসে। অন্যদিকে তারা দুজনে খুশি মনে কিস করছিল। আর এখান থেকেই তাদের রিলেশন শুরু হয়। তো এরপর ইনগং এর সাথে কি হয়, আজিন কিভাবে তাকে ব্যবহার করে উপরে ওঠে এবং জুনসু আর যে ওর সাথে বা কতটা খারাপ কিছু হয়, সেই সবকিছু জানতে হলে তোমাদেরকে অবশ্যই এটার পার্ট 2 দেখতে হবে, কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, এজন্য এটার দ্বিতীয় পর্ব আনবো। তো আমি এটার দ্বিতীয় পর্ব খুব শীঘ্রই আনার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।